আসছি। তপবন মাথা নেড়ে ঘর থেকে বের হতে নেয়, কিন্তু তানশান হঠাৎ করে বলে উঠল। দাদুমণি মিমির সাথে খারাপ ব্যবহার করে। নিজের গতিশ্লথ করা তপবন কপাল কুঁচকে তাকায় ছেলের দিকে, অবুঝ কণ্ঠে শুধায়। মিমি? তাকে খারাপ কথা বলে। তানশান পুনরায় বলল। তপবন তখনও অবুঝ পানে তাকিয়ে আছে, অবুঝ কণ্ঠে জিজ্ঞাসা করে। কিন্তু এই মিমিটাকে? তানশান কপাল কুঁচকে থমথমে মুখে তাকায় বাবার দিকে, চোখে মুখে বিরক্তি স্পষ্ট। ছেলের এমন দৃষ্টিতে তপবন ভড়কে গেল। হঠাৎ করে মাথায় আসে সদ্যই কারণ মিমি শব্দটি নিয়ে রাজ্যের কৌতূহল। আশ্চর্যের প্রলেপনে আচ্ছাদিত ভারী মুখশ্রীতে স্নিগ্ধ এক হাসির উজ্জ্বলতা দেখা গেল। অন্তরালে বলে উঠে আজ পরোক্ষভাবে মা ডেকেছে, একদিন হয়তো সরাসরি জোর গলায় মা ডাকবে, কিন্তু যেভাবে ডাকুক না কেন, মন থেকে নিজের ইচ্ছায় ডাকুক। বাবা ছেলে ভেবেছিল এড়িয়ে যাবে বহুল আকাঙ্ক্ষিত উপহারটি, কিন্তু 12টা বাজতেই আন্দোলনে মত্ত হয়। একটু সান্নিধ্য লাভের তৃষ্ণায় চৌচির উদ্গ্রীব অন্তঃস্থল হাঁসফাঁস করতে লাগলো। তাই তো কোনো মতে এই কেক কাটা হতেই অনাহুত বাবা ছেলে পাংশুটে মুখ দুটি নিয়ে হাজির হয় নির্জনা বেগমের সামনে। বসার ঘরের এক কিনারায় পারমিতার মাসুমা বেগমের সাথে বসে ছিলেন নির্জনা বেগম। ছেলে নাতির নত শির আর উদ্গ্রীব মাথা মুখটা দেখে ব্যথিত হতে গিয়েও হেসে ফেললেন। কোনো প্রকার বাকবিতণ্ডা ছাড়া আঁচলের নিচ থেকে দুটো খাম বের করে বললেন। তোমরা নাকি আজ উপহার নেবে না? তপবন কেমন ইতস্ততা নিয়ে ছেলের পেছনে দাঁড়িয়ে আছে, কোনো শব্দ নিঃসৃত হয় না কণ্ঠনালী থেকে। বারবার শুধু আর চোখে তাকাচ্ছে নির্জনা বেগমের কোলের মাঝে থাকা দুটো খামের দিকে। তানশানেরও ঠিক একই অবস্থা, উদ্গ্রীব অঙ্গ প্রত্যঙ্গ ছুটে যাচ্ছে খামটির দিকে। নির্জনা বেগম ম্লান হেসে খাম দুটো বাড়িয়ে দেয়। বাবা ছেলের অপেক্ষা ফুরাতে এই দুজনে আর এদিক ওদিক তাকায় না, সকলের আবেগ মাখা দৃষ্টি উপেক্ষা করে দ্রুত পায়ে উপরে চলে গেল। তবে বাবা ছেলের উদ্গ্রীব চিত্ত ভুলেই বসে। এখানে একজোড়া কৌতূহলী দৃষ্টি তাদের এই বদলে যাওয়া আচরণ পর্যবেক্ষণ করছে। রূপকথা ঘাড় কাত করে মৌনতার দিকে তাকায়, কৌতূহলী গলায় শুধায়। ওই খাম দুটোতে কি ছিল ভাবি? মৌনতা ম্লান হেসে বলল। তানশানের মায়ের চিঠি। প্রতি বছর তানশানের মায়ের তরফ থেকে রেখে যাওয়া এই চিঠি তাকে এবং বড় ভাইজানকে দেওয়া হয়। তবে এবার মনে হয় এটাই শেষ চিঠি। শেষ চিঠি কেন? আর কেন দেবে না? রূপকথার উৎকণ্ঠা মায়া কণ্ঠে মৌনতা কাজ ঝাঁকিয়ে বলল। সৃষ্টিকর্তার সময় দেয়নি, দিলে হয়তো তানশানের গোটা জীবনের জন্য উপহার রেখে যেত। রূপকথার দেহাবয়ব ম্লান হয়ে আসে। অন্তপুরে বলে ওঠা আরেকটু সময় দিলে খুব কি ক্ষতি হতো? শেষ। এই কথাটাই তো কত ক্লেশ। বদ্ধ ঘরের সোফায় এক কিনারায় বলহীন দেহে বসে আছে ভারী এক অবয়ব, দুই হাঁটুতে ঠেকিয়ে রাখা দুই কনুই এবং দুই হাতের আজলা একটা পাত্র। মেয়েটার চিঠি লেখার অভ্যেস মৃত্যুর আগ পর্যন্ত বহাল ছিল। প্রযুক্তির এই যুগে তপবন এই মেয়েটার কারণে চিঠি প্রেমিক। সেই ক্লাস 7 থেকে মৃত্যুর আগ পর্যন্ত তাকে এভাবেই চিঠি দিয়ে গিয়েছে। অষ্টকোণে মৃদু হাসি প্রগাঢ় হয় প্রথম লাইন পড়ে। হাতের লেখার জন্য বকা দিবি না তপু। তপবন মলিন হেসে মাথা নেড়ে ফিসফিসিয়ে বলে। দেব না, কখনোই দেব না। এরপর অজস্র ডট ডট। এরপরে ছোট্ট একটা লাইন পড়তেই ধক করে উঠল তপবনের বক্ষস্থল। হাঁসফাঁস করা অন্তঃস্থল কেমন উষ্ণ হয়ে উঠল মেয়েটা সেই চিরচেনা রাগান্বিত মুখটি অনুভব করতে। এই কথাটা লেখার সময়ও কি তার মুখটা এমন ছিল? জীবনে নতুন কেউ এসেছে তপু, আমি কিন্তু একটুও রাগ করছি না। আমি তো ভালোবাসি তোকে। আর ভালোবাসা মানে ভালোবাসার মানুষটির ভালো থাকা নিশ্চিন্ত করা, তাই না? তবে কেন রাগ করব বল? আমি তো স্বার্থপর হতে পারবো না। আমি সবসময় চাই তুই ভালো থাক। আমি তো ব্যর্থ হলাম তোর জীবনটা ভালোবাসাময় করে তুলতে। আমি চাই তোর জীবনে কেউ আসুক, যে তোর অসম্পূর্ণ জীবনটাকে পরিপূর্ণ করবে, যে তোর স্ত্রী হবে। তুই যখন কাজের চাপে বিধ্বস্ত হয়ে পড়বি, তখন কেউ আদরের হাতে তোর মাথায় হাত বুলিয়ে দেবে, তোর আধোয়া জামাগুলো ধুয়ে রাখবে, তোর জন্য তোর পছন্দের খাবার রান্না করে রাখবে। তুই অসুস্থ হলে তোকে সেবা করবে। পরবর্তীতে তুই তাকে তোর বক্ষে আগলে নিবি, ভরসা আর ভালোবাসা দিবি। আমি জানি আমার তপুকে এগুলো বলে দিতে হবে না, তবে অন্তঃস্থলে যে জড়তাটা লালন করছিস তার জন্য হলেও আমায় এগুলো বলতে হচ্ছে। তুই তো সবসময় বলিস জীবন তার জীবনের গতিতে প্রভাবিত হয়,
আর আমরা তার উপর ভাসতে থাকা কিছু কচুরিপানা। আমাদের তার গতির সাথে তাল মেলাতে হবে। ঠিক সেভাবেই আমি তো থেকে যাব তোর ওই মণিকোঠায় এবং তানসানের মা হয়ে, কিন্তু তাকে কখনো তার প্রাপ্য থেকে বঞ্চিত করবি না। শুধু তাকে একটু বলবি আমার ছেলেটাকে যেন কখনো বোঝা মনে না করে, ভালো না বাসুক কিন্তু কষ্টও না দিক। আমার ছেলেটা কখনো জেনে শুনে কাউকে কষ্ট দেবে না, কিংবা কারোর কষ্টের কারণ হবে না। এটা তুই নিশ্চিন্ত করবি। তুই ওকে এমন ভাবে বড় করবি, আমার এতটুকুই অনুরোধ তোর কাছে। আমার ছেলেটার মুখের হাসি কখনো যেন বিলীন না হয় তপু। জানি প্রতিবার আমার জেদের কারণে তুই ভোগান্তিতে পড়িস, কিন্তু এবারের জেদটা হয়তো একটু বেশি বাড়াবাড়ি ছিল, তাই না? আমার শ্বাস নিতে প্রচুর কষ্ট হচ্ছে তপু। কি হতো বলতো, সৃষ্টিকর্তা বরাবরের মতো আমার এবারের জেদটাকেও সফল করে দিলে। আমার প্রচুর কষ্ট হচ্ছে তপু। আমি তোকে ছেড়ে যেতে চাই না। আমি বাঁচতে চাই তোর আর আমার তানসানের সাথে। আল্লাহকে একটু বল না আমায় এত বড় শাস্তি না দিতে। চিঠির শেষটা আর্তনাদ আকুতিতে এবড়োথেবড়ো হয়ে আছে। শারীরিক যন্ত্রণায় মেয়েটার পিছলে যাওয়া হাতের লেখায় তপবন শব্দ করে কেঁদে উঠল। চিঠিটা মুখে চেপে ধরে অজস্র চুম্বনে একটু চেষ্টা করে মেয়েটার আর্তনাদ শুষে নেওয়ার, কিন্তু এটা বোধহয় এই জন্মে অসম্ভব নয়। বিছানার হেডবোর্ডের সাথে পিঠ এলিয়ে বেডসাইড ল্যাম্পটা জ্বালিয়ে তার পাশে গুটিয়ে বসে আছে তার অশ্রুসিক্ত আখিদয় তখন বাদ ভাঙা। কত শত আদরের সাথে নম্র স্পর্শে ছুঁয়ে যাচ্ছে মায়ের রেখে যাওয়া শেষ উপহার। খুলতে ইচ্ছা করে না, মনে হয় এমনি রেখে দেই সারা জীবন। বহুক্ষণ দেখলো এবড়োথেবড়োভাবে একটা ডোরেমন আঁকা খামটিকে। ছোটবেলায় তার ডোরেমন কার্টুন খুব পছন্দের ছিল, তাই মা প্রতিটা চিঠিতে ডোরেমন এঁকে রেখেছে। তবে এবারের ডোরেমনের কেন এত বিধ্বস্ত অবস্থা? প্রতিকার করার সাধ্য না থাকায় খামটা খুলে চিঠিটা বের করে। শুরুতে মায়ের আদরে সম্বোধনে তানসানের মুখে হাসি ফুটে ওঠে। তবে আশ্চর্য এটা দেখে চিঠিতে নিজের প্রশ্নের জবাবটাও লেখা। মনে প্রশ্ন জাগে, মায়েরা কেন সন্তানের সব মনের কথা বুঝে ফেলে? আমার আব্বু, আমার তানসান, আজ কত বড় হয়ে গিয়েছিস তাই না? 14 শেষ। মায়ের আদুরে বাচ্চা, শুভ জন্মদিন। মা এই মুহূর্তে যেখানেই থাকি না কেন তোমায় হাসি মুখে দেখবো হয়তো। মাকে ছাড়া দিনগুলো কেমন কাটছে আব্বু? মাকে মনে পড়ে? তুমি নিশ্চয়ই এখন অনেক লম্বা হয়ে গিয়েছো। তোমার চোখ আগের থেকেও কি ধূসর হয়ে গিয়েছে? দেখতে কেমন হয়েছো তুমি? পাপার মতো। আমি জানি তুমি ঠিক তোমার পাপার অবিকল হবে, তাই তো যতক্ষণ সময় পেয়েছি তোমার পাপাকে চোখ ভরে দেখে নিয়েছি। তোমার পাপাকে চোখ ভরে দেখে রেখেছি, কিন্তু অতৃপ্ত এই তৃষ্ণা মেটানো যে সম্ভব না। আমি আশ্চর্য হই, দীর্ঘ 9 মাস আমি তোমায় রক্তে মাংসে ধারণ করেছি, অথচ তুমি হয়েছ একদম বাবার মতো। আমার খুব হিংসা হয় তানসান। তোমার পাপা সবকিছুতে কেন এগিয়ে থাকে আমার থেকে? তোমার পাপা আমার থেকেও দেখতে সুন্দর। সে একজন সুপুরুষ, ভালো মনের একজন মানুষ, একজন ভালো স্বামী। সে সকলকে অনেক বেশি ভালোবাসতে জানে। দেখো, সে দিন শেষে তোমার সাথে বেশি সময় কাটাতে পারছে, কিন্তু আমি তার থেকে সবকিছুতে পিছিয়ে। এমনকি আমার সন্তানটিকে ভালোবাসার দিক থেকেও। বাবাকে কখনো কষ্ট দেবে না আব্বু। তার সব কথা শুনবে, তাকে খুব ভালোবাসবে। তার ভালোবাসার খুব প্রয়োজন, কিন্তু তার ভালোবাসার মানুষগুলো তার জীবনে খুব স্বল্প সময় থাকে। কিন্তু আমি চাই তুমি সব সময় তার সাথে থাকো। সন্তান বড় হয়ে গেলে বাবার সাথে দূরত্ব বাড়ে, কিন্তু তুমি কখনো এমনটা করবে না। যত দিন যাবে বাবার সাথে তোমার সম্পর্ক আরো দৃঢ়, বন্ধুসুলভ হবে। বাবার জীবনে যে নতুন মানুষটা আসবে তাকেও ভালোবাসবে, কখনো অসম্মান করবে না। মায়ের শেষ ইচ্ছেটা রাখবে আব্বু। এটা হয়তো আমার শেষ চিঠি হবে তোমার জন্য। আজ নিজেকে বড্ড অসহায় লাগছে তানসান। আমি বাঁচতে চাই আব্বু, তোমার সাথে, তোমার পাপার সাথে। কিন্তু দেখো, আমার জীবনটার মতো তোমার পছন্দের ডোরেমনটাও আজ হেরে গিয়েছে সৃষ্টিকর্তার পরিকল্পনার কাছে। আজ ডোরেমনটা সুন্দর হয়নি, তাই না আব্বু? মায়ের হ্যান্ডরাইটিংও খারাপ হচ্ছে, আমার হাত কাঁপছে, লিখতে পারছি না।
শব্দ ফুরিয়ে আসছে, দেহের শক্তি ফুরিয়ে আসছে। এখন শুধু দেহ অসাড় হওয়া বাকি। মায়ের কাছে আর সময় নেই আব্বু। আমার টিউমারটাও ফেটে গিয়েছে। তোমার ভাই বোন হয়তো আর নেই। সে মাকে ছাড়া খুব ভয় পায়, তাই তো মাকে ছাড়া যাবে না। ডাক্তার আলটিমেটাম দিয়েছে 24 ঘন্টার। আমি হাসপাতালের বেডে বসে এটা লিখছি। এই তো তুমি আর তোমার পাপা আমার কোলে শুয়ে আছো। তোমার পাপা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আমি ভেবেছিলাম মানুষটার জীবনে আমার আগমন হয়তো আস্ত এক সুখের কারণ হবে, কিন্তু কে জানতো আমি তার দুঃখের ছোট্ট নদীটাকে সমুদ্র করতে এসেছিলাম। মাম্মা তোমায় খুব ভালোবাসি আব্বু। তুমি যখন আদুরে কণ্ঠে মাম্মা বলে ডাকো, সেই একটা ডাক আমার কাছে মৃত্যু যন্ত্রণার চেয়েও যন্ত্রণাদায়ক। আর কখনো এই ডাক আমি শুনতে পারবো না, এটা ভাবলেই আমার শ্বাস বন্ধ হয়ে আসে। কলম ধরে রাখা কষ্টকর আমার জন্য আব্বু। মাম্মার যদি ক্ষমতা থাকতো তবে তোমার প্রতিটা জন্মদিনের জন্য উপহার রেখে যেতাম, কিন্তু মাম্মা যে আজ অসহায়। তোমার জীবনের প্রতিটা ক্ষণ সুখের সুন্দর হোক। মাম্মা, হয়তো আজ আরো একবার তোমার থেকে দূরে চলে যাচ্ছি চিরতরে। যে দূরত্ব মেটানোর ক্ষমতা মাম্মার নেই। আমার আব্বু, তোমার থেকে বিদায় নেওয়ার শক্তি আর ইচ্ছে আমার নেই, তবুও নিতে বাধ্য আমি। মাম্মাম সবসময় তোমার মুখের ওই হাসির সাথে থাকবো। তোমার হাসি মুখ যেদিন বিলীন হয়ে যাবে সেদিন আমিও বিলীন হয়ে যাব। তাই কখনো তোমার মুখের হাসি যেন বিলীন না হয়। মাম্মাম হারাতে চাই না তোমার মধ্য থেকে। আর আমি জানি তোমার পাপা কখনো আমায় হারাতে দেবে না। তানশানের নীরবে অশ্রু বিসর্জন তখন উচ্চ শব্দে পরিণত হয়। চিঠিটা বুকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল তানশান। পূর্বা ঠিক বলে, তপবন কখনোই তাকে হারাতে দেবে না। ঝড়ের গতি থেকেও তানশানকে বুকে জড়িয়ে নিতে তানশানের কান্নার গতিবেগ দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। বাবাকে জড়িয়ে হাউমাউ করে কাঁদতে থাকা তানশান আবদার করে বলে, মাম্মাকে এনে দাও বাবা। নিরুপায় তপবন অজস্র চুম্বনে ভরিয়ে তুলল ছেলেটার মুখটা। এ যেন 14 বছরের তানশান নয়, বরং রেখে যাওয়া সেই 3 বছরের ছোট্ট বাচ্চাটা। সে তাকে সব দিতে পেরেছে, কিন্তু মায়ের সুখ দিতে পারেনি। তাই নিরুপায় অসহায়ত্বের আদর এগুলো। দরজার কপট আঁকড়ে উকি দিয়ে তাকিয়ে থাকা রুগ্ন মলিন মুখটিতে ম্লান হাসি ফুটে ওঠে বাবা ছেলে হৃদয়গ্রাহী দৃশ্যে। মনে মনে সাত জাগে, প্রশ্ন জাগে, তার কি একটুও ক্ষমতা নেই কান্নারত দুটি মুখে হাসি ফুটিয়ে তোলার? তার যে কাউকে কাঁদতে দেখতে ভালো লাগে না। বাবাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে তানশান। ছেলেকে বুকে জড়িয়ে অনবরত মাথায় হাত বোলাতে থাকে তপবন। একটা সময় ভার হয়ে আসা মাথা নিয়ে সেও ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। বাবা ছেলে ঘুমাতেই রূপকথা মন্থর গতিতে ঘরে ঢুকলো। নিঃশব্দে বিছানায় পড়ে থাকা দুটো চিঠি হাতে তুলে নেয়। বাবা ছেলে লালচে ঘুমন্ত মুখের দিকে এক পলক তাকিয়ে ল্যাম্পের পাশে গালিচার উপর গুটিয়ে বসলো। প্রবল আগ্রহ কৌতূহল নিয়ে চিঠি দুটো পড়তে লাগলো, কিন্তু যতই আগায় মাতৃবর্জনের অস্পৃশ্য এক অনুভূতি তাকে গ্রাস করতে লাগলো। অন্তরে মাতৃহারা এক মায়ের আর্তনাদ যাতনার সৃষ্টি করছে। গলার কাছে দলা পাকাতে থাকে। অদ্ভুত সুন্দর এক মাতৃরূপের সাথে পরিচিত হয়ে বাবা ছেলের কান্নার কারণ তখন বুঝতে পারে, যখন তার চোখ থেকে বিনা অনুমতিতে গড়িয়ে পড়তে থাকে অজস্র অশ্রুকণা। তবে অভ্যন্তরে একটা কথা সূচের মতো এঁটে যায়, তার ছেলেটাকে ভালো না বাসুক, কিন্তু কষ্ট যেন না দেয়। কথাটা বুকে বিঁধলেও তার মুখে থাকে হাসি। মায়ের এত সুন্দর কেন হয়? মাতৃত্ব সুন্দর, এটা আজ আরও একবার বুঝতে পারে সে নিজের মা এবং তানশানের মাকে দেখে। এখন তার কাজ শুধুই এই মাতৃত্বকে সম্মান করা। এক আর্তনাদ ভরা মায়ের আর্তনাদ একটু কমানো, আর সে নিজে সবটুকু দিয়ে চেষ্টা করবে মানুষটা যেখানেই থাকুক না কেন তার সঙ্গে মুখে হাসি ফোটানোর। তার ছেলে হাসলে ভালো থাকলেই তো সে হাসবে, যন্ত্রণা একটু কমবে। রূপকথা নীরবে চিঠি দুটো আবারও তাদের জায়গায় রেখে দেয়। তপবনের মাথার কাছ থেকে একটা কাঁথা নিয়ে ওই রুমের পূর্ব পাশে থাকা সোফাটায় গুটিয়ে শুয়ে পড়ে। রাত হলেই যখন পশুদের ভিড় বাড়ত, তখন রূপকথা ভয়ে আড়ষ্ট বদনে গুটিয়ে শুয়ে থাকতো মায়ের কোলের মাঝে। সে একা ঘুমাতে পারে না এই কারণেই। বেঁচে থাকার শর্ত অনুযায়ী ধরণীতে ছেয়ে যাওয়া ঘুটঘুটে তমসার আড়ালে দুঃখগুলো খানিক মিলিয়ে গেল। পুনশ্চ জাগ্রত হওয়া চেতনা অনুভব করে কঠিন বাস্তবতা। বাঁচতে হলে সব ভুলে হাসি মুখে বাঁচতে হবে। অত্যাধিক মাথা ব্যথায় ঘুম হালকা হয়ে গেল তপবনের। আবছা অন্ধকারে চোখ মেলে তাকালে অনুভব হয় বুকের মাঝে শুয়ে থাকা ছেলের উষ্ণতা। চোখের পানি শুকিয়ে গিয়েছে। ক্ষীণ এক নিঃশ্বাস ফেলে কপালে দীর্ঘক্ষণ ঠোঁট চেপে রাখে। ছেলেটা চোখের পলকে বড় হয়ে গিয়েছে। কখন সন্তান নিজ ব্যক্তিত্বে বলিয়ান হয়ে
বাবার থেকে দূরত্ব করে নেয় জানে। তাই মাঝে মধ্যে তৃষ্ণা মিটিয়ে ছেলেকে আদর করার চেষ্টা করে, কিন্তু সব চেষ্টা কি সবসময় সফল হয়? মাঝে মধ্যে সৃষ্টিকর্তার কাছে অবুঝ আর্জি জানাতেও ইচ্ছা হয় তার সন্তানটি এমনি ছোট থাকুক, আর সে যেন জীবনভর এমনি পিতৃস্নেহে বক্ষ মাঝে আগলে রাখবে। কখনো আদর করতে কোনো দ্বিধাবোধ কাজ করবে না, তবে এগুলো যে নিতান্তই অবুঝপনা। পুনশ্চ ছেলের কাটা কাটা চুলগুলোতে হাত গলিয়ে চোখ বুঝতে গেলে চোখে বাঁধে অদ্ভুত এক দৃশ্য। সোফায় কোনো নারী অবয়ব অনুভব করায় তার কপালে ভাঁজের সৃষ্টি হয়। সে পলক ঝাপটায় নিজের ভাবনা সত্য নাকি মিথ্যা প্রমাণ করতে হাত বাড়িয়ে ল্যাম্প জ্বালালে দৃশ্যমান হয় সোফায় গুটিয়ে শুয়ে থাকা স্নিগ্ধ এক মুখশ্রী। গভীর রাতের কনকনে শীতের প্রকোপ, মৃদু কাঁপছে রূপকথা। ঘুম জড়ানো চোখে হতবাক তপবন তড়িৎ গতিতে ছেলেকে শুইয়ে দিয়ে বিছানা থেকে নেমে আসে। সোফার কাছে যেতে যেতে দীর্ঘশ্বাস ফেলল। পাতলা কাঁথা পেঁচিয়ে শুয়ে আছে মেয়েটি। এখানে কি করছে? ঘুমন্ত ছেলের পানে আরেকবার তাকিয়ে সে রূপকথাকে পাজা কোলে তুলে নিল। দ্রুত পায়ে নিজের ঘরে নিয়ে শুয়ে দিয়ে কমফোর্টার জড়িয়ে দেয় গায়ে। নিজেও শুয়ে পড়ে তার পাশ ঘেঁষে এবং কিছুটা স্বল্প বদভ্যাসের জোরেই মেয়েটির পেট জড়িয়ে বক্ষ ও মাঝারে নিয়ে আসে। নয়তো কিছুক্ষণ পরে মেঝেতে পাওয়া যাবে। ব্যথায় ফেটে যাওয়া মাথা নিয়ে চোখ বুজে সেই ছোট্টবেলা থেকে ভাঙতে ভাঙতে এভাবে সে দিন শেষে কিছু একটা কুড়িয়ে নেয় বেঁচে থাকার জন্যে। তখন রাতের দ্বিপ্রহর। চাপিয়ে রাখা দরজাটা খুলে এরোজ ধীর পায়ে ঘরটাতে ঢুকে। যেই ঘরটাতে ঢুকলে মনে হয় শত অপ্রাপ্তি ক্লেশের মাঝেও পৃথিবীটা খানিক সুন্দর। সাদা ট্রাউজার, সাদা টি শার্ট পরিহিত পুরুষটি স্মিতে হাসলো। গুটিয়ে শুয়ে থাকা তানশানের ফোলা ফোলা মুখ দেখে কেঁদেছে কিনা। বছরের এই কিছু বিশেষ দিনই ছেলেটাকে কাঁদতে দেখা যায়, আর তারা মোটেও বাধা দেয় না। মাথার কাছে এক প্যাকেট বুবুলুবু চকলেটের বক্স সহ আরেকটা গিফট বক্স রেখে সে মেঝেতে হাঁটু কেড়ে বসে চুলের গোছায় হাত বুলিয়ে দিয়ে পাশে ভাঁজ করে রাখা চিঠি দুটো বেদনা মিশ্রিত হাসি মুখে পড়ে। তার ভাবিজান আমোদ প্রমোদ প্রিয় এক মানুষ ছিল এবং এই বাড়ির সৌন্দর্য ছিল। দ্বিতীয়বার জীবন শুরু করা তার জন্য অসম্ভব হলেও সে খুব করে চায় তার তানশান আর বড় ভাইজানের জীবনে দ্বিতীয়বার সুখের কারণ হয়ে উঠুক। তার ছোট্ট দেখতে বড় ভাবিজান জীবনে চরম অসুখী, সে সবাইকে ভালো থাকতে দেখতে চায়। অতি ঠান্ডা স্পর্শে তানশান নড়ে চড়ে উঠল। চেতনা ফিরতেই মনে হলো মাথাটা ব্যথায় ভারী হয়ে আছে। সে পিটপিট করে চোখ মেলে তাকালো। এরোজের হাসি খুশি মুখটা ভেসে উঠল। মৃদু উদ্বেগ দেখা গেল তানশানের মাঝে। সে কিছু বলতে গেলে এরোজ তার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, হ্যাপি বার্থডে প্রিন্স। প্রথমবারের জন্য ছোট পাপাকে কৃতিত্ব অনুভব করানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। তানশান জড়ানো কণ্ঠে শুধায়, তুমি এসেছো? এতদিন কোথায় ছিলে? আমি তোমায় মিস করেছি। এরোজ ম্লান হাসলো, ফাঁকা ঢোক গিলে বলল, আসতেই হতো এই দিনটার জন্য যে ছোট পাপা এতদিন ছটফট করছিলাম। তোমার জন্মদিন শেষ, এখন ছোট পাপার যাওয়ার সময়ও এসে গিয়েছে। তানশানের মুখশ্রীতে বিষণ্ণতা ছুঁয়ে গেল। সবসময় কেন সবাই ছেড়ে চলে যায়? সে টলটলে নেত্রে চেয়ে বলল, প্লিজ ডোন্ট গো। ছোট পাপা শুধু তোমার আর নাইলের জন্মদিনের জন্য এসেছিলাম তানশান। কিন্তু নায়েলের জন্মদিন আগামী মাসে। এরোজ এলোমেলো দৃষ্টি ফেললো কথার পেছে হার মানতে গিয়ে ক্ষীণস্বর এই বলল, ছোট পাপা ইজ হার্মফুল ফর বোথ অফ ইউ। আই হ্যাভ টু বোথ আনশান। পল্লব ভিজে ওঠা নয়নে তানশান ফিসফিসিয়ে বলল, বাট আই অ্যাকসেপ্ট ইউ হোয়াট ইউ আর। বাট আই ডোন্ট অ্যাকসেপ্ট মাই সেলফ তানশান। ছোট পাপার দম বন্ধ হয়ে আসে এখানে। তুমি কি চাও ছোট পাপা কষ্ট পায়? এরোজ হাঁসফাঁস করে বলল। লালচে অক্ষিপটে তখনও ভাসছে দুই জোড়া ভয়ার্ত দৃষ্টি। দম বন্ধকর অনুভূতিতে ঘেমে ওঠে এরোজ। তানশান ঘন ঘন মাথা নেড়ে বলল, নো। এরোজ স্মিত হাসলো। ঠিক এভাবেই ম্যানিপুলেট করে আজ এত বছর যাবৎ এই চমৎকার মানুষটাকে নিজের থেকে দূরে রাখছে। সে পুনরায় কপালে ঠোঁট ছুঁয়ে দিল, হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, খুব দ্রুত বড় হয়ে যাচ্ছ তুমি। হয়তো এর পরের বার আর এমন আদর করার পর্যায়ে থাকবে না। তাই এবার মন ভরে আদর করে যাব, যেন পুনরায় দেখা হোক বা না হোক কোনো তৃষ্ণা না থাকে। আমি তোমার কাছে পড়তে যাব। তানশান বরাবরের মতো একই আবদার করে। এরোজ হাসি মুখে বলল, ছোট পাপা বেঁচে থাকলে অবশ্যই যাবে, নয়তো পাপার কাছে থেকেই পড়াশোনা শেষ করবে। তোমার পাপার তুমি ছাড়া আর কেউ নেই তানশান। তুমি সবসময় এমন কথা কেন বলো? কেন আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো সবসময়? সবাই কেন আমাকে ছেড়ে যাও শুধু? তানশান আর অশ্রু ধরে রাখতে পারে না। এরোজ গড়িয়ে পড়া নোনা জলগুলো আলতো হাতে মুছে দিয়ে বলে, কিছু মৃত্যু হয় ভীষণ প্রশান্তির, আর তোমার ছোট পাপার সকল দুঃখের সমাধান এত কাঁদবে না তানশান। ছোট পাপার একটুও পছন্দ না তোমায় কাঁদতে দেখা।
তবে ছেড়ে যেও না, থেকে যাও না। থেকে যাওয়ার কারণগুলো একদিন ভাগ্য ছিনিয়ে নিয়ে গিয়েছে। তবুও ছোট পাপা শুধু তোমার জন্য ফিরে আসি। আর কোনো আবদার করবে না তানশান, ছোট পাপার রাখার ক্ষমতা নেই। এরোজ অশ্রুসিক্ত নয়নের ছেলেটির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, পুনরায় মৃদু হেসে বলল, কাঁদছো কেন? এখনই যাচ্ছি না, টিকিট কাটতে এখনো কিছুদিন লাগবে। তানশান জোরালো হাতে আঁকড়ে ধরে চাচার হাত। এরোজ ম্লান হেসে তার সাথে শুয়ে পড়ে। চাচা ভাতিজে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে। ছোটবেলায় এমন কত শত রাত চাচার বুকে কাটিয়েছে তার ইয়ত্তা নেই। ভাইজান ক্লান্ত হলে সে নিত, সে ক্লান্ত হলে ভাইজান নিত। তানশান ফের ঘুমিয়ে পড়ল, কিন্তু বছরের পর বছর ধরে আরামের ঘুম কি হয় এটা ভুলে যাওয়া পুরুষটি আজও ঘুমাতে পারল না। এরোজ নীরবে তানশানকে রেখে বেরিয়ে আসে কক্ষ থেকে। নিজের কক্ষে ঢুকলে ব্যবসা গন্ধ নাশা গন্ধে অস্বস্তি তৈরি করলো। সেদিনকার সর্বসুখী ইমরোজকে দেখার পর থেকে ঘরে আর পা রাখেনি। আড়ষ্ট বদনে অন্ধকারাচ্ছন্ন ঘরে হাঁটতে হাঁটতে কাবার্ডের সামনে গিয়ে দাঁড়ায়। সাজিয়ে রাখা বোতলগুলোর মধ্য থেকে ছোট একটা বোতল হাতে নিয়ে তাতে বিলম্বহীন এক সিপ মুখে তোলে। কাবার্ড বন্ধ করতে গেলে দৃষ্টি আকর্ষণ করে বহু বছর যাবৎ তালাবদ্ধ একটা ড্রয়ার। এরোজ পা গুটিয়ে বসে মেঝেতে। অলসতার সাথে কাবার্ডের সবচেয়ে নিচে থাকা বদ্ধ এক ড্রয়ার খুলল। খুলতেই ভেসে উঠল সোনালি এক বক্স। ওষ্ঠকোণে ক্ষীণ হাসি, অথচ অক্ষি কোটরে মৃদু নোনাজলের আভাস। সে ধীরে স্থির বক্সটিকে নিজের কোলে তুলে নিয়ে খুলতে চোখ ঝলসে গেল কারুকার্য খচিত এক লাল বেনারসি চোখ ধাঁধানো সৌন্দর্য। আলতো হাতে ছুঁয়ে দেখে পুরো শাড়িটা বহু বছর পুরাতন, অথচ শাড়িটা আজও প্রথম দিনের মতো জ্বলজ্বল করছে। ঠিক যেমন তার যন্ত্রণাগুলো আজও প্রথম দিনের মতোই তীব্র। সে পাশের আরেকটা ড্রয়ার খুলে ক্লিপে ভর্তি ড্রয়ারটিও অন্ধকারে জ্বলজ্বল করছে। এরোজ হাত পা ছেড়ে তাকিয়ে রইল সেই দিকে। চোখে ভাসছে কত শত দেখা অদেখা স্বপ্নগুলো। একটা সময় নোনা জলগুলো ভাস হইতে না পেরে হু হু করে বেরিয়ে আসে। অনুযোগ ভরা অবুঝ কণ্ঠে আওড়ায়, কেউ কি করে আমার সাজানো গোছানো জীবনটা ছিনিয়ে নিতে পারে? তুমি তো জানতে আমি কত স্বপ্ন বুনেছিলাম, তবে কি করে এমনটা হতে দিলে? উন্মত্তের নয় এরোজ আজও ঠিক প্রথম দিনের মতোই তীব্র অনুভূতির তাড়নায় তরপায়। সৃষ্টিকর্তার কাছে অভিযোগ জানায়, কিন্তু দিন শেষে কোনো জবাব আসে না। এবং সবসময়ের মতোই দিন শেষে এরোজ শূন্য হাতে এক বুক হাহাকার নিয়ে পড়ে থাকে। সাথে থাকে একটু স্বস্তি দেওয়া সঙ্গী হিসেবে কিছু নিষিদ্ধ পানীয় কিংবা কিছু অতিমাত্রা নেশাদ্রব্য। রাতের দুর্বিষহ প্রহরগুলো কাটানোর পর তানশানের অজস্র স্বপ্নে মোরা ঘুম ভাঙে মাতৃসুলভ এক সুমিষ্ট কণ্ঠে। স্বপ্নগুলো বুঝি এই বাস্তবতা হয়ে ধরা দিল। তানশান, তানশান, আব্বু ওঠো, এখন নামাজের সময় পেরিয়ে যাচ্ছে। জন্মদিনের দিন আজ, নামাজ না পড়তে পারলে সারাটা দিন মন খারাপ করে থাকবে যে। চুলের গোছায় অনবরত কারোর এলোমেলো হাত বুলানোতে স্নেহের আভাস, মাতৃসুলভ প্রবল অধিকার বোধ মিশ্রিত কণ্ঠে আধো আধো নয়ন মেলে তাকায় তানশান। অচল মস্তিষ্কে মা ব্যতীত আর কারোর অস্তিত্ব নেই। মায়েরা এত শক্তিশালী কেন হয়? অবচেতনেও মস্তিষ্ক তাদের দুর্ধর্ষ রাজত্ব চলে। চেতনাহীন কণ্ঠে ডেকে ওঠে, মাম্মা। জি মাম্মা, এখন ওঠো, আজান দিয়েছে, অনেক সময় হয়েছে আব্বু, জামায়াত মিস হয়ে যাবে। তোমার পাপাও আজ ঘুম থেকে উঠেছে না। কি আশ্চর্য, বাইরে সবাই মিলাদের আয়োজনে ছোটাছুটি করছে, আর তোমরা দুজন গুরুত্বপূর্ণ মানুষ দুজনই পড়ে পড়ে ঘুমাচ্ছ। পুনশ্চ সেই মাতৃসুলভ চঞ্চল কণ্ঠে মস্তিষ্ক পাগলা ঘোড়ার ন্যায় ছুটতে লাগলো। সে কি উচ্ছ্বাস ভরা বদনে উঠে বসে ছেলেটি। তবে কি সৃষ্টিকর্তা কি তার রাতভরের চেতনায় অবচেতনে করা দোয়াগুলো কবুল করে নিয়েছে, তার মাম্মাকে পাঠিয়ে দিয়েছে? আধো অস্পষ্ট জড়ানো নয়নে তাকে এদিক সেদিক উচ্ছ্বাস নিয়ে শুধায়, মামা তুমি এসেছো? তবে তানশানের সকল উচ্ছ্বাসকে মলিন করে দেয় পাশে বসা রূপকথা নামক নারীটি। তানশানের মুখশ্রী অদ্ভুত তমসায় ঢেকে গেল। ছেলেটির নিভে যাওয়া চঞ্চল দেহ উপেক্ষা করে রূপকথা এলোমেলো চুলগুলোকে হাত বুলিয়ে স্নেহের কণ্ঠে বলে, মাম্মা তো এখানেই আছি, চলো উঠে পড়ো, তাড়াতাড়ি অজু করে আসো, আমি তোমার পাপাকে ডেকে তুলছি। তানশান তখনও ফ্যাল করে তাকিয়েছে রূপকথার পানে। মস্তিষ্কে চেতনা ফিরেছে বহুক্ষণ, তবে সম্মুখের এই অচেনা মাতৃরূপ তাকে বিভ্রান্ত করে তুলছে। রূপকথা ব্যস্ত গতিতে এদিক সেদিক পড়ে থাকা কাপড় চোপড়গুলো তুলতে তুলতে তাড়া দিয়ে বলে, কি হলো, উঠছো না কেন? আলসে ছেলে, শয়তান নিশ্চয় বাধা দিচ্ছে, তাই না? দাঁড়াও, দেখাচ্ছি ইবলিশকে। দ্রুত কদমে মেয়েটি পুনরায় এগিয়ে আসে তানশানের কাছে। উচ্চস্বরে দোয়া দূরত পড়ে তানশানের হতবাক অনুভূতি মিশ্রিত মুখের উপর ফু দিতেই হকচকায় তানশান। স্থবিরতা ভেঙে নড়ে চড়ে উঠল সে। ফোলা ফোলা লালচে মুখটি তুলে তাকায়, অবুঝ কণ্ঠে শুধায়, কি করছেন? রূপকথা একগাল হেসে বলল, ইবলিশকে তাড়াচ্ছি, দেখেছো চলে গিয়েছে না? এখন ওঠো, তোমার পাঞ্জাবি পায়জামা সোয়েটার এখানে রেখেছি, এগুলো পরিয়ে একেবারে বের হও। হ্যাঁ, এই শীতে বারবার কাপড় বদলানো কষ্টকর তো।
রূপকথা পায়জামা পাঞ্জাবি সোফায় রাখে। তানশান অবাকের রেশ আঁকড়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। ঘড়ির দিকে তাকালে পায়ের গতি দ্বিগুণ হারে বেড়ে যায়। তবে আর চোখে আরেকবার পর্যবেক্ষণ করতে ভুলল না বদলে যাওয়া আচরণের নারীটিকে। রূপকথা দ্রুত কদমে ফেলে নিজের ঘরে ঢুকে তখনও কমফোর্টার মুড়ি দিয়ে তপবনকে ঘুমাতে দেখে সে কিছুটা উঁচু স্বরে চেঁচিয়ে উঠল। তানশানের পাপা, জামা শেষ হয়ে গিয়েছে, উঠুন না তাড়াতাড়ি, এখন ওয়াক্তটাও কি যাওয়ার পালা হলো? তীব্র মাথা ব্যথার প্রকোপে গভীর ঘুমে আচ্ছন্ন তপবনের নিশ্চল মস্তিষ্ক সহ স্নায়ু সরব হকচকায় অদ্ভুত সম্বোধনে। বিলম্বহীন মুখের উপর থেকে কমফোর্টার নামায় সে অবুঝপানে তাকে হড়বড়িয়ে শুধায়। কি হয়েছে? সকাল হয়ে গেছে কি? আমি কি আজ ফজরের নামাজ মিস করে ফেলেছি? মিলাদের সব কাজ সম্পূর্ণ হয়ে গেছে? কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা রূপকথা চোখ মুখ কুচকে দেখে বাচ্চা সুলভ অবুঝ আদল ভর করা বুড়ো লোকটিকে তেরছা দৃষ্টি ফেলে বলে। জি না মশাই, কোনো কাজ সম্পূর্ণ হয়নি। যাদের জন্য সবকিছু করা হচ্ছে তারাই তো পড়ে পড়ে ঘুমোচ্ছে। উঠো না, ফজরের নামাজের সময় এখনো আছে। তপবন হড়বড়িয়ে মাথা নেড়ে বিছানা থেকে নেমে ছুট লাগায় ওয়াশরুমে। অজু করে বের হতেই রূপকথা ব্যস্ত গতিতে এগিয়ে আসে। তোয়ালে সহ এক সেট পাঞ্জাবি পায়জামা এগিয়ে দিয়ে বলে। এটাই তো পড়বেন তাই না? নিন। বাবা ছেলে আজ এভাবে কুম্ভকর্ণের মতো ঘুমালেন কি করে? এমনি সময় তো হুতুম পেঁচার মতো আমার আগে উঠে বসে থাকেন, অথচ আজ এত গুরুত্বপূর্ণ দিনে বাবা ছেলে পড়ে পড়ে ঘুমাচ্ছেন। বলতে বলতে রূপকথা ত্রস্ত পায়ে বেরিয়ে যায় ঘর থেকে। তপবন এক পলক তাকিয়ে দেখে অত্যাধিক ব্যস্ততায় মুখরিত মানবীকে কথার ধরন আচরণে আত্মবিশ্বাস তার অধিকার বোধের আভাস পেল কি? নিজের ভাবনাতেই থেকে গেল। সময়ের স্বল্পতার কারণে তানশান দ্রুত তৈরি হচ্ছিল। রূপকথা ত্রস্ত পায়ে ঘরে ঢুকতেই তানশান তড়িঘড়ি করে পাঞ্জাবি পড়তে পড়তে মৃদু চেঁচিয়ে উঠল। আরে নক করে আসবেন না। রূপকথা কপাল কুঁচকে বলে। আমি কি অপরিচিত? পর কারোর ঘরে এসেছি? আমি ছেলের ঘরে এসেছি, আর ছেলের ঘরে আসতে হলে মাকে নক করতে হবে এমন দিন এখনো আসেনি। নক করব তখন যখন সুন্দর দেখে একটা বউ আনবো, তার আগে ভুলে যাও এসব নকটক। তানশান বোকা বনে গেল রূপকথার কথায়। সে তড়িঘড়ি করে পাঞ্জাবিটা পরে নিট কার্ডিগানটা পরে নেয়। রূপকথা সেদিকে এক পলক তাকিয়ে টেবিলের উপর রাখা কানটুপিটা নিয়ে তার কাছে এগিয়ে যায়। তানশানকে আরো দ্বিগুণ বিব্রত করে সেটি জোরপূর্বক পরিয়ে দেয় মাথায়। তানশান বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। একটানে টুপিটা খুলে ফেলে বলল। আমি এটা পরবো না, আমি বাচ্চা নই। রূপকথা নির্বিকার তানশানের হাত থেকে টুপিটা নিয়ে আবারও জোরপূর্বক পরিয়ে দেয়। শানিত কণ্ঠে বলে। বেশি কথা বলো না তানশান, আমি যতটুকু জানি তোমার বাবা এই টুপি ছাড়া তোমায় ঘরের বাইরে যেতে দিবে না। সময় নেই, অথচ তোমরা বাবা ছেলে আজ এত গুরুত্বপূর্ণ দিকটাতে এত ঢং কেন করছো? ঢং ঢং তো মেয়েরা করে। তানশান কপাল কুঁচকে বলে। রূপকথা রাগ ঝেড়ে বলল। তুমি মেয়েদের মতোই ঢং করছো। তানশান অবাক পানে বলে। আশ্চর্য, আমি মেয়েদের মতো ঢং করি? হ্যাঁ করো। রূপকথা গায়ে মাখে না ছেলের কথা। সে নিজ কর্মে মগ্ন। সে হাতে করে আনা আতরটা ছেলের গলদেশের দুই পাশে ঘষে দেয়। অতঃপর স্মিত হেসে বিনম্র কণ্ঠে বলে। শুভ জন্মদিন আব্বু, পৃথিবীর সব সুখ তোমার হোক। তানশান ইতস্তত নয়ন তুলে তাকায় মিহিসরে বলে। ধন্যবাদ। রূপকথা মিহি শুধায়। উপহার হিসেবে কি চাই তোমার? কিছু না, আমার সব আছে। তানশানের কথায় রূপকথা মৃদু হাসলো, বলল। তোমার কাছে সব নেই? তানশান অবুঝ কণ্ঠে শুধায়। কি নাই? রূপকথা চমৎকার হেসে বলল। তোমার কাছে যেটা নেই সেটা আমার কাছে আছে, আর তুমি সেটা ধীরে ধীরে পেয়ে যাবে। কিন্তু আপাতত আমার কাছে তোমায় দেওয়ার মতো মূল্যবান কোনো কিছুই নেই। তবে এই একটা ছোট্ট জিনিস যেটা আমার কাছে অমূল্য, আর আমার সব কিছু তো আমার ছেলের, তাই না? এটা তোমার নানু ভাইয়ের আংটি, এটা তোমার কাছে রেখে দিও। স্বর্ণের একটা সাদাসিধে আংটি তানশানের হাতে গুজে দিয়ে বলে। রূপকথা বাবা স্মৃতি বলতে এতটুকুই ছিল তার মায়ের কাছে, যেটা বিয়ের সময় মা তাকে দিয়েছিল। তানশান অস্বস্তি ভরা চাহনিতে এক পলক দেখে সম্মুখে নারীটিকে। এই যে বদলে যাওয়া আচরণগুলো তাকে ভীষণ বিব্রত করছে। সে এতে অভ্যস্ত নয়, তাই অনভ্যস্ততা আঁকড়ে গম্ভীর গলায় বলে। এটা আমার প্রয়োজন নেই, আপনি দোয়া করবেন আমার জন্য, তাতেই হবে। কেউ উপহার দিলে ফেরাতে হয় না তানশান। বাবার ভারী কণ্ঠে তানশান চকিতে দরজার দিকে তাকায়। গায়ের চাদর জড়াতে জড়াতে তপবন দরজার সামনে থেকে কয়েক পা এগিয়ে আসে। তানশান বাড়তি কথা বলার প্রয়োজন পড়ে না, তার আগেই সে মিনমিনে স্বরে বলে। ধন্যবাদ। রূপকথা মৃদু হেসে তার মাথার চুল এলোমেলো করে দেয়, হাসি মুখে বলে। মাকে আবার ধন্যবাদ, যাও নামাজে যাও। তানশান ফের ভ্রু কুচকে তাকায়। রূপকথার দিকে চুলে হাত দেওয়া, নাকে কানে হাত দেওয়া তার অপছন্দ।
আর সকলে সেটাই কেন বেশি করে। তার থেকে অদ্ভুত অস্বস্তি লাগে সম্মুখের মানুষটির মুখে মা সম্বোধন শুনতে। মা ডাকা কিংবা মা হয়ে ওঠা যে এত সহজ নয়। বাবা ছেলে ঘর থেকে বের হয়ে আসে, তারা যেতেই রূপকথা দেয়াল এঁটে থাকা তানশানের ছোটবেলার ফোকলা এক ছবির দিকে দৃষ্টি রাখে, মৃদু হেসে আওড়ায়, তোমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর সত্তা মা নামক মানুষটাই নেই। আমি না হয় তোমার জন্মদিনের উপহার হিসেবে তোমার মা হব। যেতে যেতেও ফিরে আসা তপবনের পা থেমে যায় সেই মিষ্টি উপহার কর্ণগোচর হতেই। অষ্টকোণে স্মিত হাসি নিয়ে তাকায় আধখোলা চুলগুলো ও পুরোটা খুলে কোপা করতে ব্যস্ত রমণীর পানে। তবে কি এই আত্মবিশ্বাস, এই অধিকার বোধ তানশানের মা হয়ে ওঠার জন্য? ছোট্ট মেয়েটি বিশালী মনোভাবে শুধু এতটুকু বলল, আমি না হয় প্রতি মনোযোগ দিতে চাইবো, তুমি জয়ী হও আর তানশান তোমার উপর গ্রহণ করুক। সে আবার পথ ঘুরিয়ে বেরিয়ে যায়। নামাজ শেষে সেন্টার টেবিলের সামনে এসে দাঁড়ানো রূপকথা গায়ের ভর ছেড়ে বুক ভরে শ্বাস ফেলল। এতক্ষণে নির্লিপ্ততার প্রলেপ ভেঙে যায়। ফিরে আসে সেই ভীতু জড়তা অস্বস্তি ঘেরা ব্যক্তিত্বে। এতক্ষণ যাবৎ গলদ্ধকরণ করেছিল এই ব্যক্তিত্বটাকে। সে জানে মা হয়ে ওঠা সহজ নয়, কিন্তু চেষ্টা করতে কি সমস্যা? তবে আজ এতটুকুতে মনে হচ্ছে কাজটা অনেক কঠিন, তবুও সে হার মানবে না। সে দৃঢ় কণ্ঠে নিজেকে সাহস দেয়। তোকে পারতেই হবে রূপকথা। এই স্বামী সন্তান সংসার এখন তার, এটাই তার জীবনের মানে। তবে কিসের এত জড়তা? তাকে নিজের অধিকার আদায় করে নিতে হবে। বয়স, পরিস্থিতি এগুলো কোনো বাধা হতে পারে না। সম্পর্কের ভিত্তি এগুলোই হলো আসল। তানশান মানুক আর না মানুক, সে তানশানের মা। আর এখন থেকে তানশানের জীবনে ছোট ছোট প্রতিটা বিষয়ে সে নাক গলাবে এবং পাশে থাকবে। এই সংসার সহ মানুষগুলোর মাঝে নিজের কর্তৃত্ব বাড়াতে হবে। বিনিময়ে সে সকলের কষ্ট শুষে নেওয়ার চেষ্টা করবে। আজ থেকে আর উদাসীনতা, ইতস্ততা নয়, দৃঢ়প্রত্যয় নিয়ে সে কোমর বেঁধে নেমে পড়ে নিজের সন্তান সহ এই সংসারটির হাল ধরতে। তানশানের পুরো ঘর গুছিয়ে সে নিজের ঘরে যায়। বিছানার কাছে যেতেই লাজে কুকড়ে গেল। প্রভাতে সে অনাকাঙ্ক্ষিত মুহূর্ত মনে পড়তেই তার ঘুমের ধরন খারাপ। এর জন্য প্রতি রাতে কত সাবধানে ঘুমায়, কিন্তু সে অঘটন তো ঘটেই গেল। আজ সে নিজেকে তানশানের বাবার পেটের উপর ঘুমানো অবস্থায় পেয়েছে। তার চেয়েও অবাক করার বিষয় ছিল পুরুষের একটা বলিষ্ঠ হাত তাকে নিজের সাথে আগলে রেখেছিল। তখন মাটি খুঁড়ে এক গজ জমিনের নিচে চলে যাওয়ার মতো অবস্থা ছিল তার, কিন্তু এবারে ভাগ্য তার সহায় ছিল। তানশানের পাপা গভীর ঘুমে ছিল, সে কিছুই দেখেনি। এই যাত্রায় বেঁচে গিয়েছে। আজ থেকে আরে ভুল হবে না, দরকার পড়লে পড়ে যাবে নিচে, ব্যথা সহ্য করে নেবে, তবুও কোলবালিশটা নিজেদের মাঝে রাখবে। একটু বেলা হতে সরোবরে জনসমাগম বাড়তে লাগলো হুড়মুড়িয়ে। মা বাবা দুদিক থেকে বিত্তশালী পরিবারের অন্তর্ভুক্ত তপবন। নির্জনা বেগম বিত্তশালী এক একান্নবর্তী পরিবারের মেয়ে। খুলনাতে বেশ নাম ডাক তাদের। তবে নির্জনা বেগমের বাবা মা মারা যাওয়ার পর এই নাম ডাকে খানিকটা ভাটা পড়ে। তারা 5 বোন ও 1 ভাই। তারপরে তার ছোট বোন আর ছোট ভাই রয়েছে, বাকিরা তার থেকে বড়। সবাই নিজ নিজ জীবনে প্রতিষ্ঠিত সংসারী। আজ তারাও সকলে আসবে, শুধু নির্জনা বেগমের বড় 1 বোন এবং ছোট বোন নিজামের বর ছাড়া। বাড়ির সব পুরুষরা আজ বাসাতেই রয়েছে। সকাল 8টা তখন। সরোবরের গেট থেকে দুটো গাড়ি ঢুকতে জবা ছুটতে ছুটতে রান্নাঘরে যায়, উচ্চস্বরে বলে, আরো 2 গাড়ি মেহমান আইছে ভাবিজানরা, নাস্তা রেডি করেন তাড়াতাড়ি। জবার কথায় রোজ দাঁতে দাঁত চেপে বিদ্রুপ করে বলল, যথা আজ্ঞা মালকিন, আপনি সোফায় গিয়ে বসুন, আমরা নাস্তা পাঠাচ্ছি। সেই সকাল থেকে জবা গেটের কাছে দাঁড়িয়ে শুধু কোন মেহমান আসছে, কতজন আসছে এগুলো পর্যবেক্ষণ করছে, কোনো কাজে আর হাত দিচ্ছে না। এদিকে তারা 3 ননদ ভাবি খাটাখাটনি করতে করতে শেষ। জবা মুখ বাঁকিয়ে বলল, রোজাফা, আপনি খালি আমার পেছনে লাগবেন না। এই, আমি আপনার পেছনে লেগেছি কোথায়? আমি তো আপনার সামনে। রোজ তেতে উঠে বলে। মৌনতা ধমকে উঠল দুজনকে। রোজ, জবা কি করছো দুজনে? রোজ, তুমি গিয়ে দেখো কারা এসেছে। জবার দিকে শানিত দৃষ্টি ফেলে রোজ গায়ের ওড়না ভালো করে জড়িয়ে বেরিয়ে যায় রান্নাঘর থেকে। তবে সদর দরজা দিয়ে অনাকাঙ্ক্ষিত অতিথির আগমনে তার অন্তঃস্থল উদ্গ্রীব হয়ে পড়ল। সে পুনরায় রান্নাঘরে ছুটে এসে প্রফুল্ল কণ্ঠে বলল, এবারে নাস্তা তুমি নিয়ে যাবে বড় ভাবি। রূপকথা মাথা নেড়ে সায় জানায়, দুষ্টুমি সুরে বলল, আপু ফাঁকিবাজি করছো? নাস্তা বানানোর দায়িত্ব আমাদের, পরিবেশন করার দায়িত্ব তো তোমার। রোজ একগাল হেসে বলল, ফাঁকিবাজি ছাড়া জীবন চলে না ভাবিজান। যাও যাও, অনেক পথ পাড়ি দিয়ে এসেছেন তারা। তার চোখে মুখে উপচে পড়া আনন্দ দেখে পাশে দাঁড়িয়ে সেমাই রান্না করতে থাকা পারমিতা জিজ্ঞাসা করে, আমার আম্মা জানে তো খুশি কেন? রোজ তৎক্ষণাৎ আঙ্গুল চাপলো পারমিতার ঠোঁটের উপর, ফিসফিসিয়ে বলে, চুপ চুপ সুন্দরী, একটু পরেই দেখবে কেন এত আনন্দ। পারমিতা নিজের ঠোঁটে আঙ্গুল চেপে ভদ্র বাচ্চার মতো মাথা নাড়ে।
রোজ খিলখিলিয়ে হেসে ওঠে তা দেখে আহ্লাদের সাথে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে গায়ের সাথে লেগে দাঁড়িয়ে থাকে। এটা তার আরেকটা মা, যার কাছ থেকে কিনা নিজের মায়ের থেকে বেশি আহ্লাদ আশকারা আদর পায় সে। তার মা ছোটবেলা থেকে তার প্রতি কঠোর নির্দয়। এর কারণ অজানা। কিছুক্ষণ বাদ রূপকথা নাস্তা ট্রে হাতে বসার ঘরে যায়। নত মস্তকে মেহমানদের সামনে ট্রেটা রাখতে পরিচিত কণ্ঠে সে তরাক মাথা তুলে তাকায়। বুবু, শুকতারার হাসজ্জ্বল মুখটা দেখতে রূপকথা চমকে পাশে তাকায়। নীলিমা অশ্রুসিক্ত মুখটি দেখে আকস্মিক রূপকথার দিকে দিশেহারা হয়ে ঝাঁপিয়ে পড়ল মায়ের বুকে। হু হু করে কেঁদে ওঠে মাকে চাপড়ে ধরে হেঁচকি তুলতে তুলতে বলে, আম্মা, আম্মা তুমি এসেছো? নীলিমার আখিদয় তখন বাঁধ ভাঙা। দীর্ঘ 1 মাস পর মেয়েটাকে দেখলো কি সুন্দর লাগছে। চেহারার কোথাও কোনো মলিনতা নেই, আছে উজ্জ্বলতা। স্বাস্থ্য একটু ফিরেছে। সে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, এসেছি তো। সদর দরজা থেকে সদ্য ঢোকা তপবনের ওষ্ঠকোণ বেঁকে যায় প্রশান্তিদায়ক দৃশ্যে। নির্জনা বেগম বিতৃষ্ণা ভরা নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে। আদিক্ষেতা। সে মগ্ন হয়ে মেজ জায়ের সাথে গাল গল্পে। তপবনের দৃষ্টি এড়ায় না মায়ের আচরণ। গতকাল ছেলেটার কথাটিও ভোলেনি। মা কি চাইছে? জোরপূর্বক একটা মানুষকে তার জীবনে এনে আবার অপমান করার মধ্যে কি আনন্দ রয়েছে? এর জবাব দিতে হবে। সবসময় সে মাতৃস্নেহ দেখিয়ে চুপ থাকবে না। সে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো ছেলেকে। অদূরে ক্লাস ফ্রেন্ডের সাথে কথা বলছে। আজকের দিনে সে কাউকে বাদ রাখে না, ছেলের দিনটাকে বিশেষ করে তুলতে। সে ছেলেকে ডেকে আনে, ছেলের হাত ধরে নিয়ে যায় নীলিমার কাছে। তাকে দেখিয়ে বলে, তোমার আর একটা নানুমণি, সালাম দাও, তার কাছে দোয়া চাও। নীলিমা প্রকারও হাসলো তপবনের কথা। স্নেহের কণ্ঠে বলে, আমার কাছে দোয়া চাইতে হবে না, আমার দোয়া সব সময় নানু ভাইয়ের সাথে আছে। তানশান মৃদু হেসে তাকে সালাম দেয়। নীলিমা সাদরে আগলে নেয় তাকে। রূপকথা ভেজা নয়ন মুছতে মুছতে তাকায় সম্মুখের বিশাল দেহি মানুষটার দিকে। দৃষ্টিতে তার কৃতজ্ঞতা। বাড়ির বউদের সকলে মায়েরা যখন আসছিল তখন মনে একটু স্বাদ জেগেছিল। এখানে কি তার মা আসতে পারতো না? কিন্তু বলার সাহস পায়নি। অথচ লোকটা কেমন করে বুঝে গেল তার মনের কথা? চোখে চোখ পড়ে যেতে তপবন ভ্রু নাচায়। রূপকথা এক পা এগিয়ে আসে তপবনের নিকট। মেয়েটিকে তপবন বগল দাবা করে নিতে পারবে উচ্চতায়, এতটাই পার্থক্য। রূপকথা চাপা স্বরে বলে, ধন্যবাদ। তপবন মাথা নুয়ে একইভাবে খানিক চাপা স্বরে বলল, ধন্যবাদে তো কাজ হবে না তানশানের মেমি। রূপকথা ফ্যাসফ্যাসে কণ্ঠে বলে, তবে কি চাই? আমার কাছে দেওয়ার মতো তো কিছু নেই। আছে, সংসারের টানাপোড়েন জয় করে একজন প্রতিষ্ঠিত ডাক্তার হয়ে দেখাও, তাহলেই হবে। অন্তত ভেতরের গিল্টিগুলো একটু কমবে। দিন শেষে আমার একটাই ইচ্ছা, তুমি প্রতিষ্ঠিত হও, নিজের পায়ে দাঁড়াও। তপবন লহু স্বরে বলল। রূপকথার ওষ্ঠকোণে হাসির উজ্জ্বলতা দেখা গেল। সে ঘাট ঘুরিয়ে বলল, আর আপনার ইচ্ছে পূরণ করা আমার দায়িত্ব। তপবন স্মিত হেসে বলল, আম্মু আর শুক্তারাকে নিয়ে তোমার ঘরে যাও। সকাল সকাল জার্নি করে এসেছে, রেস্ট হয়নি। খাবার সেখানে পাঠিয়ে দাও, এখানে অনেক মানুষ, কমফোর্ট ফিল করবে না। রূপকথা কথা বাড়ায় না। সে বারংবার মুগ্ধ হয় ঘরের এই বড় ছেলে নামক অভিভাবকটিকে দেখে, যে কিনা খুঁটিনাটি সব বিষয়ে সূক্ষ্ম নজর রাখে। নীলিমা পিঠা বানিয়ে এনেছে তানশানের জন্য, বাড়ির সকলের জন্য। তবে তানশানকে দেওয়ার মতো আকর্ষণীয় কিছুই নেই। সে কি দিবে ভেবে পায় না। তপবনকে যখন জিজ্ঞাসা করে তানশানকে কি দিলে তার উপকার হবে, তখন তপবন বলে, দোয়া করবেন। আর তার নানু ভাইয়ের দোয়া সবচেয়ে মূল্যবান জিনিসটাই তো এখন তানশানের কাছে, আর কি প্রয়োজন? নীলিমা ম্লান হাসলো। হ্যাঁ, মানুষটার থেকে যাওয়া ওই একটা স্মৃতি তাদের কাছে খুব মূল্যবান। ধীরে ধীরে অতিথিদের আগমনে ভরে উঠল সরোবর। তকদির শিকদার সকাল থেকে ছুটছে। তার রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত সকলেই আজ যোগদান করবে মিলাদে। অন্যদিকে 10টা বেজে গিয়েছে। মনতা ব্যস্ততা সামলিয়ে নায়েলকে খাওয়াতে গেলে পুরো রান্নাঘর খুঁজে ড্রাই ফ্রুটস পেল না। নায়েল ড্রাই ফ্রুটস খুব আগ্রহ নিয়ে খায়। সে চিন্তিত কণ্ঠে শুধায়, জবা, ড্রাই ফ্রুটস কোথায়? জবা কাজ করতে করতে বলল, ড্রাই ফ্রুটস তো শেষ ভাবিজান। নাইল এখন কি খাবে? সে তো এখন ড্রাই ফ্রুটস ছাড়া কিছু মুখেই তুলবে না। মৌনতা বিতৃষ্ণা ভরা কণ্ঠে বলে ছুটল ইমরোজের কাছে। ইমরোজ কানে ফোন থেকে সতর্ক দৃষ্টি ফেলল খোলা দরজার পানে। ধিমি কণ্ঠে বলল, সামান্য একটা টপিক নিয়েও তুমি ইদানিং এমন করছো কেন সৃজা? কেন করব না ইমরোজ? আজ শিকদার বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, অফিসের সব কর্মকর্তা সহ নামি দামি অতিথিরা আসবে, কিন্তু সেখানে আমি কোথায়? তোমাকেও ইনভাইট করা হয়েছে, কিন্তু তুমি আসবে না বলছো। কেন আসব? সামান্য একজন কর্মচারী হিসেবে ইনভাইট করেছে, আর সেখানে আমি যাব? আমি নিজের সবটা দিয়ে তোমায় ভালোবাসছি, আর পরিবর্তে তুমি আমায় কি দিচ্ছ? অপমান আর লাঞ্ছনা আর মৌনতা। সে তো তোমার স্ত্রীর পরিচয় রাজ রানী হয়ে ঠিকই ঘুরে বেড়াচ্ছে পুরো দুনিয়ার সামনে। ইমরোজ বিতৃষ্ণা ভরা কণ্ঠে বলল,
তো তুমি কি চাও? আমি তোমাকে নিজের প্রেমিকার পরিচয় দিয়ে এখানে নিয়ে আনবো? বুঝে শুনে কথা বলো সৃজা। আর কত বুঝে শুনে কথা বলবো ইমরোজ? আজ প্রায় 1.5 বছর তুমি আমায় ইউজ করছো, কিন্তু আমার প্রাপ্য সম্মান আমায় দিচ্ছ না। আমায় একটু সময় দাও সৃজা। কিসের? মৌনতা মায়ের চোখের মণি সৃজা। আমি কি বলে ওকে ডিভোর্স দেবো সেই সলিড রিজনই তো দেখাতে পারছি না। সৃজা তাচ্ছিল্য হাসলো। মৌনতাকে ডিভোর্স দেওয়ার মতো সলিড রিজন তোমার কাছে নেই, অথচ তুমি তার সাথে সংসার করতে চাও না। আমায় নাকি ভালোবাসো। আসলে কি জানো, তুমি নিজে একটা কাপুরুষ, যে কিনা ঘরে বাইরে শুধু মজা লুটছ। এরপর থেকে আমায় আর কোনো ফোন দেবে না। যেদিন আমায় আমার প্রাপ্য সম্মান দিতে পারবে সেদিন নিজের মুখ দেখাবে। মুখের উপর ফোন কেটে দিল সৃজা। কপালে হাত ঘষতে ঘষতে ইমরোজ অস্থির নিঃশ্বাস ফেলল। গভীর চিন্তায় ডুবে যায় সে। কি করবে ভেবে পায় না। মৌনতা বাড়ির সবার চোখের পানি। কেউ মানবে না তার কোনো প্রকার কথা, বরং সব উল্টো প্রতিক্রিয়া দেখাবে তার উপর, যেটা তার ক্যারিয়ার জীবন ব্যবস্থার উপর প্রভাব ফেলবে। শুনছেন, নাইলের ড্রাই ফ্রুটস শেষ হয়ে গিয়েছে। এখন সে ড্রাই ফ্রুটসই খাবে। একটু এনে দিন না তাড়াতাড়ি। সকাল থেকে তেমন কিছু খাইনি। ইমরোজ কপাল কুঁচকে তাকায় এ রুগ্ন কালচে হয়ে পড়া মুখ পানে। বিক্ষিপ্ত মেজাজে বলে, নাইলের খাবার নেই, তা খাওয়ার সময় মনে পড়ছে তোমার? সব সময় তো মাথায় সব থাকে না। আর গতকাল জবা ড্রাই ফ্রুটস দিয়েছিল নাইলকে, আমি দেখিনি যে শেষ। তোমার নিজের দিকে খেয়াল থাকে না, নাইলের দিকে খেয়াল থাকে না। আমার কাছে আসলেও তুমি অসুস্থ থাকো। তুমি আসলে সারাটা দিন করো কি? সারাদিন থাকো ঘরে, যাওয়ার আগে সব এসে যায়, তবুও জাগতিক সব সমস্যা তোমারই কাছে। ইমরোজের তিরিক্ষি কণ্ঠে মৌনতা ম্লান দেহে উষ্ণ নিঃশ্বাস ফেলল, বলল, ভরা একটা সংসার, এক একজনের এক এক চাহিদা পূরণ করতে আমিও তো ক্লান্ত হই ইমরোজ। অসুস্থতা তো আর আমার হাতে নেই। জরুরি নয় সব দিক দিয়ে আমার খেয়াল রাখতে হবে। আপনিও একটু খেয়াল রাখতে পারেন নাইলের। হ্যাঁ, সেটাই বলো। বাইরে কাজ করে এখন শাড়ি চুরি পরে ঘরের কাজগুলোও করে দিই, তারপর গিয়ে তোমার শান্তি হবে। এমনটা কখন বললাম? তুমি এমনটাই চাও। রানীর হালে থেকেও তুমি এমন ভান করো জানো জগতের সব কাজ তোমার একার করতে হয়। মৌনতা ম্লান হেসে বলল, এসেছিলাম মেয়েটার খাবার আনতে বলার জন্য, অথচ আপনি আমায় নিয়ে পড়ে গেলেন। আমায় নিয়ে কি জীবনটা দুঃসহ হয়ে গিয়েছে ইমরোজ? ইমরোজ দাঁতে দাঁত চেপে বলল, তোমায় নিয়ে নয়, তোমার আচরণ নিয়ে। নিজের আচরণ ঠিক করো। বলেই সে গটগট করে চলে যায়। মৌনতা শুকনো ঢোক গিলে দাঁড়িয়ে রইল। দেহ বারংবার ভরশূন্য হয়ে আসে, তবুও উঠে দাঁড়ায়। নিজেকে গড়ে তোলে যেমন ইমরোজ চায়, তার উপর থেকে যাই যাক না কেন, অন্তত দিন শেষে নাইল একটা সুস্থ স্বাভাবিক পরিবারে বেড়ে উঠুক, বাবা মায়ের ছায়াতলে বেড়ে উঠুক। তপবন বাবার ব্যস্ত মুখশ্রী এক পলক দেখে সকলের দৃষ্টি এড়িয়ে বের হতে নিলে মৌনতা ছুটে আসে। ভাইজান, একটু শুনুন। তপবন পিছু ফিরে কৃত্রিম হেসে বলল, মন, কিছু বলবে? মৌনতা ত্রস্ত পায়ে এগিয়ে এসে বলল, ভাইজান, নাইলের ড্রাই ফ্রুট শেষ, ও এখন ওটাই খাবে। আপনি একটু আনিয়ে দিতে পারবেন? তপবন চিন্তিত কণ্ঠে বলল, আনতে তো বেশ কিছুক্ষণ সময় লাগবে মন। ড্রাইভার শেষ, তা কেউ জানাবে না। এক কাজ করো, তানসনের ঘরে যা আছে আপাতত সেটা থেকে খাও, আমি ড্রাইভার দিয়ে পাঠাচ্ছি। আচ্ছা ভাইজান। মৌনতা ছুটল তানসানের ঘরে। তপবন সকলের দৃষ্টি এড়িয়ে দ্রুত কদম বেরিয়ে গেল। মৌনতা তানসানের ঘরে যেতে যেতে দেখলো এরোজ করিডোরে শটান হয়ে দাঁড়িয়ে আছে। অবাক হয় তাকে ঘরে দেখে, তবে কোনো রূপ প্রতিক্রিয়া না দেখে পাশ কাটিয়ে চলে যায়। সেদিনকার ব্যবহারের পর আর তার ইচ্ছে করে না ভাবি হিসেবে এই লোকটার প্রতি দায়িত্ব পালন করতে। এরোজ চোয়াল শক্ত করে টলটলে নেত্রে তপবনের গমনের পথে চেয়ে থাকে। এই জায়গা আমার স্বামীর, কিন্তু ওনারা জোর জবরদস্তি নিজের নামে লিখে নিয়েছে এই জায়গা। আমার স্বামী সজ্ঞানে তাদের এই জায়গা লিখে দেয়নি। এই জায়গার রেকর্ড এখনো আমার স্বামীর নামেই আছে। ওনারা জোরপূর্বক দখল করতে চাইছে এই জায়গা। ভরা সালিশ বৈঠক। বয়স্ক এক নারী অশ্রুসিক্ত নয়নে বলল। অমনি একজন বয়স্ক লোক খলবলিয়ে বলতে থাকলো, এইসব ন্যাকা কান্নায় ভুলবেন না কেউ। তোমার স্বামী যে মদ খাওয়ার জন্য আমগো থেকে টাকা নিত, তাকে ফেরত দিতে পারছে? 1-2 টাকা না, সেই টাকা কি দিয়ে ফেরত দিবে? ইনকাম ছিল, তাই তো এই জায়গা আমগো নামে কইরা দিছে। এসব মিথ্যা কথা। সে কখনো তার শেষ সম্বলটুকু বিক্রি করতে চাইতো না। আমি বেশ ভালো করে জানি ওনারা জোর জবরদস্তি করেছে। যুবতী দুই মেয়ের হাত শক্ত করে ধরে বয়স্ক মহিলা ক্রন্দনরত গলায় বলে,
এই দুইটা মেয়ে আর থাকার জন্য একতলা বাড়ি সমেত এই জায়গাটুকুই তার সম্বল, কিন্তু শক্তিশালী শত্রুপক্ষের ক্ষমতায় আজ সেটুকু হারানোর জো। কিন্তু তিনজন নারীর প্রতিপক্ষের একজন ক্ষমতাধর পুরুষের সাথে বলে ক্ষমতায় পেরে ওঠে না। সালিশ বৈঠক ঠিক বয়স্ক মহিলার বিরুদ্ধে চলে যাচ্ছিল। শেষ সম্বলটুকু হারিয়ে পথে বসে যাওয়ার ভয়ে তখন বয়স্ক নারীটি ফুপিয়ে কাছে আর অনুনয় করছে। তখনই সেই সালিশ ব্যবস্থায় শত্রুপক্ষের সকল ক্ষমতাকে নস্যাৎ করে দিয়ে আগমন ঘটে তপবনের। পুলিশ সহ আরও কিছু ক্ষমতাধর পলিটিক্যাল ব্যক্তি নিয়ে তপবন ঢুকলে নারীটি চমকালো। তপবন শিকদারের আরেকটা পরিচয় রয়েছে, সেই পরিচয়ে নিজেকে পরিচিত করতে সে কখনোই স্বাচ্ছন্দ্য বোধ করে না। রাজনৈতিক বিষয়ে তেমন একটা না ঢুকলেও বাবার প্রয়োজনে বেশ নাক গলাতে হয়, তাই এসব বিষয় একটু একটু ক্ষমতা রাখে সে, কিন্তু কখনো নিজের স্বার্থে ক্ষমতা ব্যবহার করেনি। গাম্ভীর্যতে আচ্ছাদিত মুখশ্রী নিয়ে সকলের মাঝে দাঁড়াতে একজন সালাম জানাতে জানাতে চেয়ার এগিয়ে দিল। তপবন এক হাত জাগিয়ে বাধা দেয়, গুরুগম্ভীর কণ্ঠে বলে, আমি বসতে আসিনি। অসাহিত্যকে কাজে লেগে আর কত বিদ্যমান হবেন ভূঁইয়া সাহেব? আসেন, বোঝা পড়ে বসি। ভূঁইয়া সাহেব আশ্চর্য হয়ে গেল তপবনের আগমনে। ঘেমে উঠল তার বদন, রাগ ভর করে মুহূর্তে নিজের দলের ক্ষমতা ফিকে পড়ায়। ভেবেছিল তিনটা মেয়ে মানুষ তার কিছুই করতে পারবে না, আর চুটকিতে সে এই জায়গার মালিক হয়ে যাবে। মূলত এটাই তার কাজ। মানুষকে টাকা দেয়, সুদে ফেরত না দিতে পারলে দ্বিগুণ হারে তা ছিনিয়ে আনে। কিন্তু তপবন শিকদার ওই তকদির শিকদারের আরেক ধুরন্ধর রূপ। তাদের হাতে খুলনার সকল ক্ষমতাধর ব্যক্তি রয়েছে। ভূঁইয়া সাহেবের সকল ভয়কে সত্য প্রমাণিত করে 1 ঘন্টার মাঝে তপবন সালিশ ব্যবস্থার মোড় ঘুরিয়ে আনে বৃদ্ধ মহিলার পক্ষে। ভূঁইয়া সাহেব নতমস্তকে দাঁত কিরমির করে স্বীকার করে সে জোরপূর্বক এই জায়গা নিজের নামে করেছিল। বৃদ্ধ মহিলার স্বামী তার থেকে অল্প কিছু টাকা ধার নিয়েছিল, যা সে অর্ধেক শোধ করতে পেরেছিল আর অর্ধেক পারেনি। তৎক্ষণাৎ জায়গাটুকু বৃদ্ধ মহিলার নামে করার সব ব্যবস্থা করে তপবন, আর তার স্বামীর কাছে পাওনা অর্ধেক টাকাগুলো সে শোধ করে দেয়। দীর্ঘ একটা সময় পর বৃদ্ধ মহিলা চোখ তুলে তাকায় তপবনের দিকে। এই পুরোটা সময় একটাবারও তাকায়নি, আর না তাকিয়েছে তপবন। সব কাজ শেষ হতেই তপবন পেপার সহ এগিয়ে আসে বৃদ্ধ মহিলার দিকে, হাতের পেপারসগুলো এগিয়ে দিয়ে বলে, মিসেস নিমিত্তর, আজকের পর থেকে আর কোনো সমস্যা হবে না আশা করি। যদি সমস্যা হয়, এটা আমার নাম্বার, ফোন করবেন অবশ্যই সমস্যা হলে। সমস্যা ব্যতীত নয়। তপবনের শেষের কথাই ছিল কঠোরতা। নিমৃত আহমেদের চোখের কার্নিশ বেয়ে টপ টপ করে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। নম্র কণ্ঠে জিজ্ঞাসা করে, কেমন আছো আব্বু? তপন, তপন আমার নাম। নাম ধরে ডাকলে খুশি হব। শক্ত কণ্ঠে বলে তপবন, চোখে মুখে অদম্য কাঠিন্যতা। পরপরই হাঁক ছেড়ে নিজের ড্রাইভারকে ডাকে। এর ড্রাইভার কয়েকটা প্যাকেট হাতে ছুটে আসে। নিমৃত আহমেদের অশ্রুর গতিবেগ বাড়ল। সেই চোখে মুখে কোনো এক সময় ভালোবাসা ছিল, আজ সেই চোখে যে ভয়ঙ্কর ঘৃণা। তপবন প্যাকেজগুলো হাতে দিয়ে এগিয়ে দেয় তার দিকে, নত দৃষ্টিতে গম্ভীর গলায় বলে, আজ আমাদের ছেলে জন্মদিন, দোয়া করবেন তার জন্য, সেজন্য সবসময় হাসি খুশি থাকে। নিমৃত আহমেদ আর কথা বাড়ায় না, মৃদু হেসে জিজ্ঞাসা করে, কত বড় হয়েছে দাদু ভাই? দেখতে কার মতো হয়েছে? 15 বছর পরে সে আস। বলেই তপবন পকেট থেকে ফোনটা বের করে একটা ছবি বের করে, সেটা নিমৃত আহমেদের মুখের সামনে তুলে ধরে। নিমৃত আহমেদ স্নেহের হাসলেন, অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে হাসি মুখে বলে, দাদু ভাই তো একদম তোমার মতো তপবন। দোয়া করবেন আসি। গম্ভীর গলায় বলেই তপবন গটগট করে চলে যায়। নিমৃত আহমেদ সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কত বছর পর ছেলেটাকে দেখছে, ইচ্ছে করে বুকে জড়িয়ে নিতে, কিন্তু কোন সাহসে নিবে। সে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে তার দৃষ্টিতে একজোড়া অগ্নিদৃষ্টি এঁটে যায়। বক্ষস্থল খামচে ধরে নিমৃত আহমেদের, অস্ফুট স্বরে ডেকে ওঠে, এরোজ। লালচে নেত্রে এরোজ কঠিন দৃষ্টিতে তাকিয়ে রয় অত্যাধিক রূপবতী নারীটির দিকে। বয়সের ছাপ উপচে বেরিয়ে আসছে যৌবনকালে চোখ ধাঁধানো সৌন্দর্য। এই সৌন্দর্যের রহমিকায় হয়তো একদিন তার থেকে তার মাকে কেড়ে নিয়েছিল। নিমৃত আহমেদ ছুটে আসতে নিলেন এরোজের দিকে, কিন্তু এরোজ আর এক মুহূর্ত দাঁড়ায় না সেথায়। কঠোর দৃষ্টি ফেলে চলে যায় তার দৃষ্টিসীমার বাইরে। তপবন গাড়ির দরজা খুলতেই কেউ ক্ষিপ্ত গতিতে এসে তার গতিরোধ করে। তপবন চকিতে ঘাড় ঘুরিয়ে তাকাতে ভাইয়ের অগ্নিদৃষ্টি চোখে বিঁধল। শুকনো ঢোক গিলে গাম্ভীর্যতা বজায় রেখে বলে, এটা কোন ধরনের আচরণ এরোজ? এরোজ তার প্রশ্ন উপেক্ষা করে কঠিন গলায় শুধায়, তুমি ওই মহিলাটিকে সাহায্য করলে কেন? মানবতার খাতিরে। তপবন থমথমে মুখে বলে। সহসা এরোজ চিৎকার করে উঠল, মানবতা? মানবতা মাই ফুট। তুমি ওই মহিলাটির চোখের জলে গলে গিয়েছো সেটা বলো। তুমি ওই চরিত্রহীন মহিলাটিকে সাহায্য করছো না, আরো কটা মহিলাকে উস্কে দিচ্ছ একই কাজ করতে। তারপর চোখের পানি দেখিয়ে মানুষের সহানুভূতি নিবে, আর আমরা
আমাদের মতো কিছু বাচ্চা যারা একটু মায়ের আদর পাওয়ার জন্য ছটফট করেছিলাম, মা ডাকার জন্য ছটফট করেছিলাম, তাদের কষ্টের কোনো মূল্য নেই? তপবন চাপা স্বরে ধমকে উঠল। শাটা বেরোস, রাস্তায় বসে চিৎকার করবি না। কেন করব না? সকলের জানা উচিত ওই মহিলা কতটা ঘৃণ্য। এরোজ আরো দ্বিগুণ গর্জে উঠল। লালচে নেত্রদয় যে কোনো সময় সিক্ত হয়ে উঠবে। মা নামক শব্দটি আর এই মানুষটিকে সবচেয়ে অগাধ ঘৃণা করলেও তার ব্যাপারে কৌতূহল তার মেটে না। অস্পৃশ্য টান থেকে যায়। মা নামক মানুষটিকে দেখার, তার বিষয়ে জানার আগ্রহ কমে না। তাই তো তার একটা খবর নিজের কাছে রাখে। মাঝে মধ্যে ইচ্ছে হয় জিজ্ঞাসা করতে স্বামী সন্তানের ক্ষেত্রে কি প্রেমের জ্বালা বেশি। আর আজও খোঁজ নিতে গিয়ে এই ঘটনা জানতে পারে তার দয়ালু ভাইয়ের কৃতকর্ম। তপবন তাকে জোরপূর্বক টেনে গাড়িতে বসায়। এরোজ ফোঁস করতে করতে ছিটকে সরে যায়। তপবন জোর করে না, গাড়ি লক করে দেয়। গাড়ি চলতে শুরু করলে উষ্ণ নিঃশ্বাস ফেলে জানালার দিকে দৃষ্টিপাত করে। মিশরে বলে, এরোস, তোর কাছে আমি কখনো ঋণ রাখতে চাই না, কিন্তু আমি এরোস, তুই তার কাছে সবচেয়ে বেশি ঋণী, মায়ের দুধের ঋণী। তবে কি করে এত অকৃতজ্ঞ হই বলো তো? একটু ঋণের বোঝা হালকা করতে পারলেও তো শান্তি। এরোজ জবাব দেয় না। তবে ক্রোধে ছটফট করতে থাকা তার বদন ম্লান হয়ে আসে। তপবন ম্লান হেসে ভাইয়ের এক হাত নিজের কোলের মাঝে নিয়ে আসে, নিজের কাছে টেনে আনে, কিন্তু এরোজ আসে না। তপবন রাগান্বিত ভাইকে জোরপূর্বক টেনে নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয়। ছোটবেলা থেকে এই এক প্রশস্ত বক্ষস্থলে আশ্রয় পেতে সহসা এরোজের চোখ বেয়ে টপটপ করে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। উষ্ণ পানির ছোঁয়ায় তপবনে তার পিঠে আলতো হাতে চাপড় দিয়ে তাকে শান্ত করে বলে, সেটা তার পাপের শাস্তি পাচ্ছে এরোস, সৃষ্টিকর্তা নিজেই দিচ্ছে। কেন আমরা নিজের পাপের বোঝা বাড়াবো বলো? এরোজ শুনে না, বরং হু হু করে কেঁদে উঠল। জীবনের অপ্রাপ্তিগুলো এতটাই বাজেভাবে আঘাত করে তাকে। ক্রন্দনরত গলায় বলে, সৃষ্টিকর্তা সবসময় আমাদের কেন বেছে নেয়? দুঃখ দেওয়ার জন্য? ভাইজান, আমার খুব ইচ্ছা হয় তাকে মা ডাকতে, কিন্তু সে কেন এই ডাকটাকে এইভাবে অসম্মান করে পায়ে পিছে ফেলল? কি হতো সে এরোজের মা হয়ে থেকে গেলে? তপবন জবাব দেয় না। নিরুত্তর ভাইয়ের পিঠে হাত চাপড়াতে থাকে। মনে মনে আওড়ায় ভাগ্য। চরম সত্য একটা শব্দ। শুকতারা বোনের পেছন পেছন হাঁটছে আর অবাক পানে সব অবলোকন করছে আর বিস্ময় নিয়ে বলছে, বুবু তুই কত বড়লোক বাড়িতে থাকিস রে, তোকে একদম বড়লোকদের মতন লাগছে। এই তো আরেকটা রাজমহল শহর এমন হয়, এখানে কত মজার মজার খাবার পাওয়া যায়। আর ওই মিষ্টি যেগুলো দিলি, এত রং বেরঙের নরম তুলতুলে মিষ্টি এখানে পাওয়া যায়। বোনের উচ্ছ্বাস দেখে রূপকথার মুখ পাংশুটে বরণ ধারণ করল। বোনের চোখে মুখে যে আফসোস আক্ষেপে ভরপুর। সে বোনের সামনে এসে ঝুঁকে দাঁড়ায়, দুগালে হাত চেপে কপালে চুমু দিয়ে বলে, এসব তো আমার নয় তারা, কিন্তু তুই মন খারাপ করিস না। আমরাও একদিন এমনভাবে ভালো থাকবো, এমন নরম তুলতুলে মিষ্টি সব সময় খেতে পারবি। বহু শীঘ্রই সেই ব্যবস্থা করব। আর আজ যাওয়ার সময় আমি তোকে অনেক মিষ্টি দিয়ে দিব, তুই যত ইচ্ছে খাবি। শুকতারা মৃদু হাসলো বোনের কথায়। বিজ্ঞদের মতো করে বলে, আমার তো এগুলো চাই না বুবু, কিন্তু আমার খুব ভালো লাগে তোকে এমন ভাবে থাকতে দেখে। আমি খুব খুশি বুবু তোকে এই বড় বাড়িতে থাকতে দেখে। আগে কত কষ্ট করতে আমাদের বাসায় বসে। মা বলে তুই এখানে খুব ভালো আছিস, আমি তাতেই খুশি। এগুলো আমার ভালো লাগে না। এখানে মানুষ মুরগির মতো ঘরে ঝিমিয়ে বসে থাকে, খেলাধুলো করা যায় না, ছোটাছুটি করা যায় না। আমি আমার ওখানেই ভালো আছি, কিন্তু তোকে এভাবে শহরে দেখেও আমার ভালো লাগে। আমি সকলকে বলে বেড়াবো আমার বুবু শহরের বিশাল দালানে থাকে। রূপকথা অবাক পানে তাকিয়ে থাকে। ছোট্ট মেয়েটি কি সন্তর্পণে নিজের আক্ষেপগুলোকে লুকিয়ে নিল তার থেকে। তার বোনটা যে তার থেকেও বুঝদার। অবশ্যই পরিস্থিতি তাদের এই অনাকাঙ্ক্ষিত ম্যাচুরিটি, কারণ যার পরিস্থিতি যত কঠিন আর ম্যাচুরিটি তার তত বেশি। সে স্মিত হেসে বলল, কিন্তু আমার তো দম বন্ধ লাগে এখানে। তুই কত ভালো আছিস বল, বাইরে ছুটোছুটি করতে পারিস, মায়ের হাতের রান্না খেতে পারিস, মায়ের কোলে ঘুমাস। আর আমি কতদিন হলো মায়ের কোলে ঘুমাই না, মায়ের হাতের রান্না খাওয়া হয় না, আটা রুটি আর চা খাওয়া হয় না। দুলাভাইকে বলে আমাদের সাথে চল বুবু, বিয়ের পর কি আর মেয়েরা বাপের বাড়ি যায় না? শুকতারার অবুজ কণ্ঠে রূপকথা মলিন মুখে বলে, আমার তো বাবাই নেই, বাবার বাড়ি যাব কোথায়? এই বাবার কারণেই তো আজ আমি এখানে। বাবা থাকলে তো আমায় পড়াতো, বড় ডক্টর বানাতো। এখন তো বুবু সংসার হয়েছে, তার ছেলে আছে, তার খেয়াল রাখতে হয়। হুটহাট চলে গেলে তাদের খেয়াল রাখবে কে? অত বড় একটা ছেলে তোর?
শুক্তারা চোখ মুখ কুচকে শুধায়, রূপকথা হেসে মাথা দোলায়। তোর বুবু বুড়ি হয়ে গিয়েছি, এখন চল তোকে আইসক্রিম আর কেক খাওয়াই, এখানে অনেক মজা মজা আইসক্রিম পাওয়া যায়। শুক্তারা বোনের হাত ধরে নাচতে নাচতে যায়। রূপকথা শুক্তারা আর নায়েলকে আইসক্রিম আর কেক খেতে দিয়ে রোজের ঘরে বসিয়ে দেয়। পুরো বাড়ি মানুষজনে ভরে গিয়েছে, তার নানা শ্বশুর বাড়ি থেকেও সকলে এসে পড়েছে। সে মাথায় কাপড় টেনে বসার ঘরের দিকে যায়। নীলিমা পারমিতার সাথে রান্নাঘরে রয়েছে। ভদ্রমহিলা নীলিমাকে পেতেই বগল দাবা করে চারিদিকে ঘুরছে আর গল্প করছে। মাসুমা নির্জনা বেগম বসেছিল বসার ঘরে, সাথে আরো অনেক মধ্যবয়স্ক সহ বয়স্ক মহিলা ছিল, যাদের আপাদমস্তক অভিজাত্য আর শো অফে ভরপুর ছিল। সেখানে রূপকথা একটা লাল জামদানি, গলায় একটা লকেট সহ চেন, হাতে বালা, কানে একজোড়া ছোট ঝুমকা। নির্জনা বেগমের মুখশ্রী থমথমে হয়ে গেল রূপকথার বেশভূষায়। সে ইশারায় ডাকতে লাগলো রূপকথাকে। রূপকথা শাশুড়ির ইশারা বুঝতে পারল না, তার আগে ভেসে আসে সুচালো এক কণ্ঠ। ছেলেদের বউ পছন্দ করতে আপা বরাবরই প্রশংসিত, কিন্তু এবার মনে হচ্ছে প্রশংসিত হওয়ার থেকে বিতর্কিত বেশি হচ্ছ। তপবনের একটা মেয়ের কমতি ছিল, তুমি কি সেটাই পূরণ করলে আপা? বলে অট্টহাসিতে ফেটে পড়ে নিঝাম। নির্জনা বেগম সরু চোখে তাকায় ছোট বোনের দিকে, চিবিয়ে চিবিয়ে বলে, সব সময় সব জায়গাতে হাসাহাসি করা বোকামি নিজাম। ও রূপকথা তপবনের স্ত্রী, সেভাবেই ওকে সম্মান করবে। অতিরিক্ত বাড়তি কোনো কথা আমি পছন্দ করি না। বোনের রাগান্বিত স্বরে নিজাম আরো জোরে জোরে হাসতে লাগলো। নির্জনা বেগম শানিত দৃষ্টিতে তাকায়। নিজাম হাসতে হাসতে বলে, আরে আপা হাসি আসছে, কি করব। তবে তপবনের বউ মাশাআল্লাহ, কিন্তু রুচি আরেকটু উন্নত হলে ভালো হতো। বাড়িতে এত বড় অনুষ্ঠান, অথচ গায়ে এমন অল্প কিছু গহনা পরে তপবনকে সহ আমাদের ছোট করছে। ছেলের বউদের আমরা কিছু দেইনি। নিজামের কথায় রূপকথা মিইয়ে গেল, অবাক হলো। এখানে কি মানুষকে তার বেশভূষা অলংকারের দ্বারা গণ্য করা হয়? গা ভর্তি গহনা পরে স্ত্রীকে সোনার দোকানের মডেলের মতো শোপিস বানিয়ে রাখা আমার পছন্দ নয় খালাম্মা, তা তো তুমি জানো। তবে বারবার সোনা দিয়ে রুচি যাচাই করে কি বোকামি নয়? তপবনের হাস্যোজ্জ্বল কণ্ঠে নিজাম থমথমে মুখে তাকায় পিছু ঘুরে। তপবন আর এরোজ সদ্যই নিজের গতিরোধ করে বসার ঘরে। এরোজ পথ ঘুরে রান্নাঘরের ক্যাবিনেটের উপর হাতে করে আনা ব্যাগটা রেখে চলে আসে। তপবন আর চোখে এক পলক দেখলো ভাইকে। দীর্ঘশ্বাসে বুকটা ভরপুর হয়ে ওঠে। 1 মাস হতে না হতেই বউয়ের হাতের পুতুল হয়ে গিয়েছো ভাগ্নে। বউকে পিচ্ছি বলে মহা ভুল করলাম মনে হচ্ছে। তপবন ফিরে তাকায়। নিজাম বয়সে তপবনের থেকে ছোট, কিছুটা রসিকতা করে তপবন তাকে ছোট খালাম্মা ডাকে। বোনদের মধ্যে নিজাম একটু কুটনি, চুপচুপ, সংকীর্ণ মনোভাবের। খোঁচা মেরে কথা না বললে তার হয় না। তপবনের সাথে তার খুব একটা বনিবনা ভালো নয়, আর না তার বউয়ের সাথে। কেননা পূর্বা ছিল নিজামের থেকেও দ্বিগুণ দুরন্ত, চতুর। তাকে একটা কথা বললে সে 3টা কথা ফিরিয়ে দিত। তবে তপবন এতদিনে এতটুকু বেশ বুঝতে পারছে রূপকথা কোন ধরনের মেয়ে। কেউ দুটো কথা শুনিয়ে দিলেও সচুপ চুপচাপ গলদ্ধকরণ করে নেয়, আর মেয়েটার রুচি আটকায় সব সিদে সাদা পোশাক আর ছোট ছোট মনোমুগ্ধকর কিছু গহনাতে। যেই অল্প কিছু আভূষণে মেয়েটিকে স্নিগ্ধ লাগে। তপবন পাঞ্জাবি ছেড়ে এগিয়ে যায়, চোখে মুখে গাম্ভীর্যতার ছোড়াছড়ি। গম্ভীর কণ্ঠে বলে, ভুল তো করেছ, কিন্তু বউকে পিচ্ছি বলে না। আমার বয়সটা বিবেচনা না করে কথাটা বলা তোমার ভুল। এই যে সময়গুলো পার করছি তাতে আমি অভিজ্ঞ। নতুন বিয়ে করার আনন্দে বিবেক বুদ্ধি খাইয়ে বসা নিবে কেউ নেই আমি। কারো আগমনে আমার ব্যক্তিত্ব নাড়াতে পারেনি, আর না পারবে। তাই তো বিবেকের বুদ্ধি কাজে লেগে কথা বলাটা এত বছরেও তোমার শেখাতে পারলাম না। বয়স হয়েছে তোমার, ছোট নেই আর। সম্মানটা ধরে রেখো। নির্জনা বেগম ধমকে উঠলেন দুজনকে। ঘর ভর্তি মানুষ, তোমরা শুরু করে দিও না। নিজাম, সব বিষয়ে খোঁচা মেরে কথা বলার অভ্যাস ত্যাগ করো। আর তপবন, নিজাম তো ভুল কিছু বলেনি। সে নতুন বউ, তার তো একটু সেজেগুজে বসা উচিত। সবাই তো তাকে দেখতে চাইবে। সে কি এভাবে যাবে সবার সামনে? তোমার কোনো সম্মান নেই, আমাদের কোনো সম্মান নেই। নাকি সে দেখাতে চাইছে তার কোনো লোভ লালসা নেই? সে চরম দুঃখী, নির্লোভ মানুষ। আম্মা, মানুষটা যতটুকু তাকে ততটুকুর মধ্যে স্বাচ্ছন্দ্যে থাকতে দেওয়া উচিত। জোরপূর্বক চাপিয়ে দিতেই থাকবেন, নিতে পারার সামর্থ্য তো থাকা লাগবে। আপনি তো বলেন মেয়েদের সবচেয়ে বড় অহংকার তার স্বামী। সেই অনুযায়ী তার সৌন্দর্য আমি, আর আমি তার সাথেই আছি।
এতেই যথেষ্ট। এটা নিয়ে বাড়তি কথা না বলে আমি খুশি হব। আনন্দ করে সবাই আসছি। গুরুগম্ভীর আওয়াজ বাতাসে মিলিয়ে যায়। তপবন লম্বা লম্বা পা ফেলে রান্নাঘরে যায় এক গ্লাস পানি খেতে। মৌনতা রান্নাঘরে ব্যাগের মাঝে 3 কৌটা ড্রাই ফ্রুটস দেখে কৌতূহলী গলায় শুধায়, ভাইজান, এগুলো আপনি এনেছেন? এগুলো আনলেন কেন? পানির গ্লাস হাতে তপবন শান্ত দৃষ্টি ফেলল মৌনতার পানে, ক্ষীণ স্বরে বলল। ইমরোজেনে সেমন। মৌনতার মুখের হাসি প্রগাঢ় হয়। তপবনের জবাবে ঠিক এতটুকুই তো চায় সে ইমরোজের থেকে, অন্তত তার মেয়েটা বাবার স্নেহতলে বড় হোক। সে হাসি মুখে বলল, ও আচ্ছা ভাইজান। দরজায় দাঁড়িয়ে থাকা নীলিমা নিরুদ্বেগ নিরূপ দর্শকের ন্যায় তাকিয়ে আছে। পারমিতা তার দিকে তাকিয়ে এককাল হেসে বলে, দেখলেন তো, আমার তপু থাকতে আমার কথা মাকে কেউ একটা কটু কথাও শোনাতে পারবে না। এখন মেয়ের চিন্তা বাদ দিন, আজ আমার সাথে আমার বাড়ি যেতে হবে। 2 বেয়ান মিলে আড্ডা দেব, আনন্দ করব। নীলিমা মুগ্ধ চিত্তে হাসলো। পারমিতার হাত ধরে অসহায়ত্ব নিয়ে বলল, আজ পারবো না বেয়ান, অন্য কোনো একদিন খুব আড্ডা দেব আপনার সাথে। আমরা বিকালেই চলে যাব। পারমিতা নাকচ করে হৈ হৈ করে উঠল। তবে তার নাকচ শোনার সামর্থ্য নেই নীলিমার। সে এসেছে তপবনের অনুরোধ আর তানশানের কথা চিন্তা করে থাকার জন্য নয়। পারমিতা বেশ দুঃখিত হয়। নীলিমা এক পলক তাকায় নিজামের দিকে। পারমিতাকে জিজ্ঞাসা করে, উনি কে? পারমিতা নিজামকে দেখে বলে, ও নিজাম আহমেদ, তপবনের ছোট খারাপ। ও। নীলিমা ছোট্ট করে জবাব দেয়। নামটা কেমন পরিচিত পরিচিত লাগছে। সমুদ্রের উত্তাল ঢেউয়ের ন্যায় এই কৌতূহল বাড়তে লাগলো। এটা যে এই শহর যেখানে লোকটা উধাও হয়ে গিয়েছিল, কোনোভাবে যদি একটু সন্ধান পেত। কথার বাবা যে কোম্পানিতে চাকরি করত সেই কোম্পানির নামও ঠিক মনে নেই। শুনেছে সেই কোম্পানিও নাকি বন্ধ করে দিয়েছে। কিন্তু এই নামটা যে পরিচিত লাগছে, আর কি কোনো সম্পৃক্ততা ছিল এই কোম্পানির সাথে? অজস্র প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে রইল নীলিমা। জবাব খোঁজার উপায় নেই। মেয়ের শ্বশুরবাড়ি, উপরন্ত মানুষগুলো একটু না কুচু খুঁতখুঁতে স্বভাবের। কে কোন কথায় দোষ ধরে বসে। রূপকথা তানশানকে খুঁজছিল। হাঁটতে হাঁটতে কেউ ছুটতে ছুটতে এসে তার সাথে ধাক্কা খায়। সে ধরে ফেললো বাচ্চা ছেলেটিকে। মাথায় হাত রেখে ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, ছুটোছুটি করো না, ধীরে ধীরে খেলো। ওকে ভাবি। বাচ্চা ছেলের মুখে ভাবি ডাক শুনে রূপকথা পূর্ণ দৃষ্টিতে তাকায়। মৃদু হেসে শুধায়, তুমি চেনো আমায়? বাচ্চাটা মাথা দুলিয়ে বলে, চিনি, তুমি তপু ভাইজানের বউ? রূপকথা হাসলো তার কথায়। একটু খেয়াল করে দেখতে চোখে মুখে পরিচিত এক আদল ভেসে উঠল, যেটা নিছকই তার ভ্রম। মানুষটা তার জীবনের একমাত্র চাওয়া দেখেই সব জায়গাতেই শুধু তাকে খুঁজে বেড়ায়। সে জিজ্ঞাসা করে, তুমি কে? বাচ্চাটা হেসে বলে, আমি নিহাম। তোমার মা বাবা কে? রূপকথার প্রশ্নে বাচ্চাটা নিজামের দিকে আঙ্গুল তাক করে বলে, আমার মাম্মাম পাপা আসেনি, তারা কাজে গিয়েছে বিদেশে। ও। নিজামের দিকে তাকিয়ে জবাব দেয় রূপকথা। বাচ্চাটা পুনরায় ছুট লাগায়। তানশান গোসল করে বের হতে দেখলো রূপকথা তার কাবার্ড ঘাটছে। তার কপাল কুঁচকে যায়। তার কাবার্ড জবা ফুপি, পাপা আর মেজমা ছাড়া কেউ স্পর্শ করে না। সে ত্রস্ত পায়ে এগিয়ে আসে, কপাল কুঁচকে শুধায়, আপনি এখানে কি করছেন? রূপকথা খুঁজতে খুঁজতে ব্যস্ত কণ্ঠে বলে, তোমার ইনার গেঞ্জি খুঁজছি আব্বু, পাঞ্জাবির সাথে পরবে কি? সেটা পাপা জানে, পাপা আসলে খুঁজে দিবে, আপনার খোঁজার প্রয়োজন নেই। তানশান কথায় রূপকথা নিজ কাজে মগ্ন থেকেই বলল, সমস্যা নেই, আমি খুঁজে নিতে পারবো, তোমার পাপার দরকার নেই। রূপকথা কথায় তানশানের মুখশ্রী গম্ভীর হয়ে গেল। সকাল থেকে এই হুটহাট অধিকার ফলানো তাকে বিব্রত করছে, অস্বস্তিতে ফেলছে। সে গম্ভীর গলায় বলল, এগুলো আপনার কাজ নয়। এগুলো আমারই কাজ তানশান। রূপকথা নির্বিকার দৃঢ় কণ্ঠে। তানশান তীব্র উৎকণ্ঠা নিয়ে শুধায়, কেন কেন এগুলো আপনার কাজ হবে? কারণ এগুলো মায়েদের কাজ, আর আমি তোমার মা, তাই এটা আমার কাজ। তানশান থমকায়, থমথমে মুখে বলে, না, এগুলো আপনার কাজ নয়, রাখুন। এগুলো অন্য কেউ স্পর্শ করা আমার পছন্দ না। তানশানের কথায় রূপকথা তৎক্ষণাৎ দৃঢ় কণ্ঠে বলল, তোমার পছন্দ নয় তাতে আমার কি? আমি তোমার ছেলের আলমারিতে হাত দেবই। আলমারিটা আমার, আপনি এমন জোর জবরদস্তি করতে পারেন না। রূপকথা এবার হাত থামিয়ে ঠোঁটে ঠোঁট চাপলো। তানশানের দিকে ফিরে কোমরে হাত দিয়ে বলে, এটা আমার ছেলের ঘর, আমার ছেলের আলমারি, আর আমি তার মা, তাই এই সব কিছু আমি ধরবো, আর কেউ ধরবে না আজকের পর থেকে। আমার ছেলের সব কাজ আমি করব, এখানে তুমি বাধা দেওয়ার কে? তানশান বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিয়ে মৃদু রাগান্বিত স্বরে দাঁতে দাঁত চেপে বলল, কারণ আপনার ছেলেটাই আমি বলবো না তো কে বলবে? এই তো তুমি নিজেই স্বীকার করলে তুমি আমার ছেলে, তবে এখন
মুখে কুলু পেটে দাঁড়িয়ে থাকো। মায়ের কাজে বাধা দিলে পশ্চাৎ দেশে লাল করে দেবো পাজি ছেড়ে। তানশান বাখারা হয়ে গেল তার কথায়। এক পলক নিজের পশ্চাৎ দেশের দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আশ্চর্য হয়ে শুধায়, পর্দা, এগুলো কি বলছেন আপনি? রূপকথার জবাব আসে না। তানশান পুনরায় বলে, আপনার কোনো কাজ নেই? সকাল থেকে এগুলো কেন করছেন? আপনি আমায় বিরক্ত করছেন। আমি এগুলোই অভ্যস্ত নই। আমার অস্বস্তি বাড়াবেন না। অস্বস্তিকে অভ্যাসে পরিণত করা দায়িত্ব আমার। তুমি শুধু একটু কষ্ট করে কদিন সহ্য করে যাও। ধিমি কণ্ঠে বলতে বলতে রূপকথা ইনারের সাদা পাতলা গেঞ্জিটা তানশানের হাতে ধরিয়ে দেয়। রূপকথা প্রগাঢ় হেসে বলে, এমন করেই একদিন খুঁটিনাটি সব আয়ত্তে নিয়ে নেব। এখন রেডি হয়ে নাও, বিছানায় রাখা আছে তোমার পোশাক। তানশান তাকিয়ে রইল হাতের ইনারের গেঞ্জিটার দিকে। রূপকথা বেরিয়ে যেতে কেউ হুড়মুড়িয়ে তার ঘরে ঢুকলো। পাঞ্জাবির কলার ঠিক করতে থাকা তানশান ঘাড় ঘুরিয়ে তাকাতে মুখশ্রী গাম্ভীর্যতায় আচ্ছন্ন হয়ে পড়ে হাসিমাখা এক চঞ্চল মুখ দেখে। সুনয়রা অতিরঞ্জিত কণ্ঠে বলল, হাই, পাঞ্জাবিতে কি সুন্দর লাগছে, একদম সোনারা হিরো। শুভ জন্মদিন টমেটো। এমন করে তাড়াতাড়ি বড় হয়ে যা আর আমার বাচ্চাদের বাপ হয়ে যা। এই বছর অন্তত একটু সুবোধ হয় যেন। আর আমার মতো সফট সুইট মেয়েকে এত কষ্ট দিস না। আমার বাচ্চাগুলো সারাদিন আমার কাছে এসে কান্নাকাটি করে, তাদের বাপ কেন মায়ের দিকে একটু তাকায় না এই বলে। তুই এত নির্দয় হতে পারিস না টমেটো। ভীষণ লাগাম ছাড়া কথায় তানশান হতভম্ব দৃষ্টিতে তাকায় তার দিকে। নিজের বাহ্যিক সৌন্দর্য নিয়ে হীনমন্যতায় ভোগা সুনয়রা তা দেখতেই হড়বড়ি বলে, দেখ টমেটো, ভালোবাসলে সবভাবে ভালোবাসতে হয়, মেকআপ ছাড়া বা ন্যাচারাল লুক সবভাবেই। তাই আজ আমি ন্যাচারাল লুকে এসেছি, সুন্দর না? তোকে আমার এভাবেও ভালোবাসতে হবে। তানশান তার সকল বেহুদা কথা এড়িয়ে গিয়ে গম্ভীর গলায় বলে, তুমি আমার রুমে এসেছো কেন? তোর রুম কোথায়? এটা তো আমার ফিউচার রুম, তাই দেখতে এসেছি। সুনয়রা কাজ ঝাঁকিয়ে বলে। তানশান ক্ষিপ্ত কণ্ঠে বলে, বের হও এখান থেকে। সুনয়রা চোখ মুখ কুচকে পাল্টা রাগান্বিত স্বরে বলল, অতিথিদের সাথে এমন ব্যবহার করছিস? আমার ছেলে মেয়েরা তার বাবার কাছ থেকে কি শিখবে? দেখ টমেটো, তোর জন্য আমি কটু কথা শুনতে পারবো না। তানশান হতাশ হয়। এই মেয়ের গায়ে কখনো কোনো কথা লাগে না কেন? সে পুনরায় গম্ভীর গলায় বলে, আমি তৈরি হব, বের হও এখান থেকে। ও আচ্ছা আচ্ছা, কিন্তু তার আগে বল, জন্মদিনে কি উপহার চাই তোর? কোনো কিছু চাই না। কিন্তু আমি উপহার না দিয়ে তো যাব না। সুনয়রা জেদি কণ্ঠে তানশান দীর্ঘশ্বাস ফেলে বলে, কি উপহার দেবে দাও? তোর জন্য শ্রেষ্ঠ উপহার তো আমি নিজেই। পুরো আমিটাই তো তোর উপহার, তাই আজ থেকে এ আমিটাই তোর। তুই শুধু এখন হ্যাঁ বলে দে। সুনয়রা একগাল হেসে পড়ল। তানশান রাগে গজগজ করে উঠল। সে ক্রূর দৃষ্টি নিক্ষেপ করে সুনয়রার দিকে। অতঃপর সেভাবে বেরিয়ে যায় ঘর থেকে। বের হতেই সজারু কাটার মতো কাটা কাটা চুলগুলো দেখতেই রূপকথা অসন্তোষ প্রকাশ করে বলল, আজ একটু চুলগুলোকে ঠিক করে আছড়ে নিতে পারলে না? কেমন ঘাড় দাঁড়ার মতো খাড়া খাড়া হয়ে আছে। তানশান তাকে পাশ কাটাতে কাটাতে বলে, আমার চুল এমনই। রূপকথা তার পথ ধরে বলে, ঠিক তোমার গোমরা মুখের মতো। তানশান কপাল কুঁচকে তাকায় তার দিকে। হাঁটতে হাঁটতে বলে, আপনি গতকাল থেকে পড়তে বসেননি, ডক্টর কেন? আমার তো মনে হয় আপনার নার্স হতেও কষ্ট হয়ে যাবে। আমিও লেভেলে পড়ি, তাতে সারাদিন পড়াশোনা করি, আর আপনি এ লেভেলে পড়েন, অথচ বইয়ের ধারের কাছেও দেখা যায় না আপনাকে। সরব রূপকথার মুখটা ছোট হয়ে গেল। সে নিভে যাওয়া আদল নিয়ে বলে, তুমি তো বাড়ির ছেলে, আমি তো বউ। আমার তো অনেক কাজ থাকে, সেগুলো না করলে তোমার মেজো মায়ের কষ্ট হয়ে যাবে। এগুলো করে পড়ার সুযোগ পাই না আর। তুলে ধরা পার্থক্যটা বুঝতে পেরে তানশান চুপ করে গেল। সময় গড়ায় যখন পুরো 2 প্লট জমজমাট হয়ে উঠল অতিথি পরিবার পরিজনদের আনন্দমুখর কোলাহলে, তখন দ্বিতীয় তলার সবচেয়ে কিনারায় ঘরটিতে থাকা উদাসীন এক অবয়ব মনোযোগ সহকারে অন্তঃস্থলের বেদনা সৃষ্টিকারী শব্দগুলোকে ছেপে যাচ্ছে। তার মলিন মুখ আজও আমায় অস্থির করে তোলে, অথচ তার মলিনতা দূর করার ক্ষমতা আমার নেই। ঠিক সেই লাইনটিতে এসেই কলমটা থামে। কিন্তু আদৌ কি মন মস্তিষ্কের যন্ত্রণার ভার কমল নাকি বাড়ল? দমবন্ধকর অনুভূতিতে অস্থির এরোজ ছটফটে বদনে উঠে দাঁড়ায়।
হাতে থাকা গ্লাসটা ঠোঁটে চেপে ঢকঢক করে নিষিদ্ধ পানীয়ের গ্লাসটি খালি করে ফিসফিসিয়ে আওড়ায়, এই শহর শুধু কেড়ে নিতে জানে। এই শহর ত্যাগ না করলে স্মৃতিগুলোও কোনো দিন কেউ কেড়ে নেবে। বাম হাতে অনলাইন টিকিট বুক করতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত একের পর এক ট্রানজিটের জটিলতার কারণে টিকিট কাটতে পারল না। সে রেগে ফোনটা ছুঁড়ে মারে বিছানায়। ফের খালি গ্লাসটা ভরে নিষিদ্ধ পানীয়তে। এক নিমিষেই সেই গ্লাসও শেষ করে পড়ে রইল বিছানায়। ছেলের জীবনের একটা দিন সুখময় করে তুলতে পারা তপবনের কাছে বিশ্বজয়ের মতো আনন্দের। রাতের বেদনাগুলো ভুলে ভরা মানুষের মাঝে ছেলেকে হাসতে দেখে সে বুক ভরা নিঃশ্বাস ফেলল। ছেলেকে সর্বদা খুশি দেখতে চাইলেও সে মোটেও চায় না তানশানের তার মায়ের প্রতি যে অনুভূতি তা কখনো লুকাক। হয়তো বয়সের সাথে সাথে দুঃখগুলো কম যন্ত্রণা দেবে, কিন্তু সে চায় মায়ের প্রতি তীব্র টান তার সবসময় থাকুক। সে ব্যস্ত কদমে অতিথিদের যেখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে সেখানে যায়। পথিমধ্যে পকেটে থাকা যন্ত্রটি ভাইব্রেট করে উঠল। সে ব্যস্ততার মাঝে আননোন নাম্বারটি রিসিভ করে ফোন কানে ঠেকিয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।